আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, আশা করি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, কনসেপ্টগুলো একটু ওয়ার্ম আপ করে দেন, সব ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। গত ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, ওই হোমওয়ার্কের মাধ্যমে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল সেটাই যদি আমরা করাই দিই সেটাই আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে হোমওয়ার্কটা ছিল, এটা ট্রাই করছিলা? এই হোমওয়ার্কটা ট্রাই করছিলা বাসায়? খুবই সহজ ছিল কিন্তু। আমাকে পি বনাম ভি গ্রাফ দেওয়া ছিল, একটা দুইটা তাপগতীয় প্রক্রিয়া দেওয়া ছিল। বলা ছিল প্রশ্নে যে একটা আদর্শ গ্যাসকে এ হতে আমরা সিতে নিলাম। কিভাবে নিছি? দুইটা ওয়েতে, হয় এসি বা এবিসি। দেখা যাচ্ছে দুইটা ওয়েতে তাকে এ থেকে সিতে নেওয়া হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে এ থেকে স্ট্রেট এ থেকে সি পর্যন্ত, এটা একটা প্রসেস। আর আরেকটা হচ্ছে এ থেকে প্রথমে বিতে নেওয়া হয়েছে, বি থেকে পরে সিতে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই প্রসেসে নেওয়া হয়েছে। সো এ থেকে সিতে হয় সরাসরি এসিতে গেছে, অথবা এ বি সি এই দুইভাবে যে কোনো একভাবে গেছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে কোন পথে কৃতকাজের মান সবচেয়ে কম, মানে সর্বনিম্ন কোন পথে এই দুইটা পথের মধ্যে, এই জিনিসটা তোমার কাছে জানতে চাইছে। এসি পথে কৃতকাজের মান কম হবে নাকি এ বিসি পথে কৃতকাজের মান কম হবে। আচ্ছা, আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম না যে পি বনাম ভি গ্রাফের ক্ষেত্রফল কৃতকাজ নির্দেশ করে। পি বনাম ভি গ্রাফের যে ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রফলই হোক না কেন, এক্স অক্ষের সাথে এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? গত ক্লাসের পড়া, তার আগের ক্লাসেও দেখছিলাম ক্ষেত্রফল কৃতকাজ নির্দেশ করে। তো আমাদের জানতে চাইছে কোন পথে কৃতকাজের মান সর্বনিম্ন। তো আমরা বেসিক্যালি কৃতকাজ যেহেতু বের করতে চাচ্ছি, তার মানে আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলই যেহেতু কৃতকাজ, তো আমরা ক্ষেত্রফল বের করে দেখব কোন পথে ক্ষেত্রফলের মান সবচেয়ে কম। তো চলো শুরু করি আমরা এই প্রবলেমটা সলভ করা। কোন পথে কৃতকাজের মান সবচেয়ে কম, এটা কিন্তু করাও লাগে না, চোখের দেখায় দেখে করে ফেলা যায়। দেখো, চোখের দেখায় দেখে করে ফেলা যায়। আমার এ থেকে সিতে এইটা একটা ওয়েতে যাওয়া, এ থেকে সিতে এভাবে যেতে পারে। এভাবে যদি যায়, এ থেকে সিতে এভাবে যদি যায়, এই প্রসেসের কৃতকাজ কত? এই প্রসেসের শেষ বিন্দু মানে দেখতে পাচ্ছি হচ্ছে সি, আর আদি বিন্দু কি এ। তাহলে আমরা এগুলো থেকে, এটা কি প্রক্রিয়া? প্রথমত এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া না অপ্রত্যাবর্তী প্রক্রিয়া? শুধু এসি পুরাটা মিলে কিন্তু একটা চাক্রিক প্রক্রিয়া, বাট শুধু এসি অংশটা, যে অংশটা আমি মার্ক করলাম, সেটা কিন্তু একটা নন সাইক্লিক প্রসেস, তাই না? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা জানি নন সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ কিভাবে বের করে। আমরা নিচের দিকে দাগ টান দিয়ে দিব, এক্স অক্ষ বরাবর দাগ টান দিয়ে দিলাম, এক্স অক্ষ বরাবর দাগ টান দিয়ে দিব, দাগ টান দিয়ে দিলাম। দাগ টান দিয়ে দিলে এই যে এক্স অক্ষ বরাবর দাগ টান দিলে মাঝখানে সে যে ক্ষেত্রটা তৈরি করছে, এই ক্ষেত্রফলের মানই হচ্ছে এসি প্রসেসের কৃতকাজের মান। তো আমরা একটু লেখার জন্য, বোঝার জন্য আমরা এই বিন্দুগুলোর নাম দিই। চলো এটাকে নাম দিই ধরো ই বিন্দু, এটাকে নাম দিই ধরো এফ বিন্দু। এখানে দেখাই যাচ্ছে না যে এ সি ই এফ বা এ সি এফ ই, এ সি এফ ই যে ক্ষেত্রটা বা যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, হ্যাঁ, এই ক্ষেত্রফলটাই কি এসি প্রসেসে কৃতকাজের মান। এসি প্রসেসে কৃতকাজের মান, তাই না? তোমার মান বেরও করা লাগবে না, কারণ যেহেতু এখানে কম্পারিজন মূলক জিনিস, তো তুমি জাস্ট ক্ষেত্রফল দিয়ে বলে দিতে পারো। সেটা কিন্তু মানও বের করা যেত, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা যেত না? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব করা যেত। আমার দরকার নেই, আমি জাস্ট এ পর্যন্ত রেখে দিলেই হবে। আচ্ছা, এরপরে আরেকটা কি বলছে, আরেকটা প্রসেস কি, আরেকটা প্রসেস হচ্ছে এটা। এটাকে কি কালার দেবে? বেগুনি কালার দিয়ে দিই। এ বি দেন বিসি। আরেকটা প্রসেস হচ্ছে এ বি সি, হ্যাঁ, মানে এ বি দেন বিসি। তার মানে আমার এ বি সি প্রসেসের কৃতকাজের মান কত? এবিসি প্রসেসের আদি বিন্দুটা কোথায় ভাইয়া? এ বিন্দু। শেষ বিন্দুটা কোথায়? সি বিন্দু। এখনো তুমি এখান থেকে নিচের দিকে দাগ টান দিবা, এখান থেকে নিচের দিকে দাগ টান দিবা, বাট এখন তুমি ক্ষেত্রফলটা নিবা এই যে এ বি সি প্রসেস দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এই যে এই প্রসেস দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এই প্রসেস দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলে কিন্তু বেসিক্যালি এই জিনিসটা পুরাটা আসবে, এই জিনিসটা পুরাটা আসবে, মানে এই পুরা অংশটা আসবে। মানে একটু আগে যেটা করছিলাম এ সি এফ ই, ওই ক্ষেত্রফলটা ছিল একটা ট্রাপিজিয়াম,
আর এখন আমরা ক্ষেত্রফল নিব কতটুকু বলো তো? আমরা এই বিন্দু থেকে শুরু করে এই পুরাটা ক্ষেত্রফল নেব, তাই না? কারণ এটা থেকে নিচের দিকে দাগ টান দিলাম, এটা থেকে নিচের দিকে দাগ টান দিলাম। দাগ টান দিলে এবিসি প্রসেস দ্বারা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্র তৈরি হয়েছে আসলে? এই পুরাটা না, মানে এই যেটুকু ভাইয়া মার্ক করতেছে এই পুরাটা না, এই পুরাটা। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ইবি, তাই না? ইবিসিএফ, ইবিসিএফ ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা হচ্ছে এই ক্ষেত্রে কৃতকাজের মান। তাহলে ইবিসিএফ ক্ষেত্রফলটা কৃতকাজের মান কোন প্রসেসের জন্য? এবিসি প্রসেসের জন্য। এই দুইটা লেখা বুঝছো কিনা? এই দুইটা লেখা বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এখানে আমার এবিসি এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল করছে সেটা আমার নিতে হবে, কারণ এবিসি প্রসেসের জন্য কৃতকাজ। আর এটা এসি রেখাটা এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল করছে সেটা আমার এসি প্রসেসের জন্য কৃতকাজ। ঠিক আছে? দেখাই যাচ্ছে স্পষ্ট কোনটা বড়। অবভিয়াসলি ইবিসিএফ ক্ষেত্রফল, এটা পুরাটা। হ্যাঁ, এখানে লাস্টে তুমি লিখবা ইবিসিএফ ক্ষেত্র গ্রেটার দেন কি এসিইএফ ক্ষেত্র, ইএফ ক্ষেত্র। যেহেতু ক্ষেত্রফল বড় এই অংশটার জন্য, তাহলে এই অংশটার জন্য কৃতকাজ যেটা, এটার জন্য কৃতকাজটাকে কি বলছি? ডেল ডাব্লিউ এ বি সি। হ্যাঁ, ডেল ডাব্লিউ এ বি সি এটা বড় হবে কার চেয়ে? এই অংশের জন্য কৃতকাজের চেয়ে, অর্থাৎ ডেল ডাব্লিউ এ সি। তাহলে তোমার কাছে জানতে চাইছে যে কোন প্রসেসে কৃতকাজের মান সবচেয়ে কম। তাহলে দেখাই যাচ্ছে এসি প্রসেসের জন্য কৃতকাজ সবচেয়ে কম। তাহলে লিখে ফেলো এসি প্রক্রিয়ায়, এসি প্রক্রিয়ায় কৃতকাজ সর্বনিম্ন, সর্বনিম্ন। ঠিক আছে, এইভাবে লিখে দিবা। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুইটা প্রসেসের মধ্যে পার্থক্য বুঝছো? যে মাথায় রাখবা এটা হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, গত ক্লাসের পড়াইছে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবা। এটা হচ্ছে কনসেপ্ট যে আমাকে যদি এসি প্রসেসের জন্য কৃতকাজ বের করতে বলে, তাহলে এসি প্রসেসটা এক্স অ্যাক্সিসের সাথে যত ক্ষেত্রফল তৈরি করে সেটা হচ্ছে এসি প্রসেসের জন্য কৃতকাজের মান। আবার আমাকে যদি এ বি সি এই প্রসেসের জন্য কৃতকাজ বের করতে বলে, তাহলে এই প্রসেসটা এক্স অক্ষের সাথে যত ক্ষেত্রফল তৈরি করছে সেটা হচ্ছে এবিসি প্রসেসের জন্য কৃতকাজের মান। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এভাবে করে ফেলতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত লিখে দিলেই হবে। তুমি যদি চাইতা ক্ষেত্রফলের মানগুলো সহ বের করে দিতে, সেটাও তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্নটাতে যাই। এর পরের প্রশ্নটা আমাকে কি বলছে? এর পরের প্রশ্নটা বলছে এতে অন্তঃস্থ শক্তি 10 জুল, এসি পথে সিতে যেতে সরবরাহকৃত তাপের মান 200 জুল, সিতে অন্তঃস্থ শক্তির মান কত? তাহলে এ বিন্দুর অন্তঃস্থ শক্তির মান দেওয়া আছে, তার মানে তোমার কাছে এটা দেওয়া আছে যেটা ইউ এ। হ্যাঁ, এসি পথে সিতে যেতে সরাসরি সরবরাহকৃত তাপের পরিমাণ যেটা, এটা কিন্তু সরবরাহকৃত তাপের পরিমাণ। সরবরাহকৃত তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? ডেল কিউ দ্বারা। কোন প্রসেসর ডেল কিউ? এটা এসি, তাই না? ডেল কিউ এসি তোমার কাছে দেওয়া আছে। ডেল কিউ এসি কত দেওয়া আছে? 200। সরবরাহকৃত তাপ, সরবরাহকৃত তাপ বললে বুঝতে হবে আমরা সরবরাহ করছি, সিস্টেমের জন্য সে কি করছে? গ্রহণ করছে। সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ডেল কিউ প্লাস হিসাবে লিখি। যদি সিস্টেম বর্জন করত তাহলে আমরা এই ডেল কিউ ইজ ইকুয়াল টু -200 লিখতাম। ঠিক আছে, মাথায় রাখবা সরবরাহকৃত তাপ বললে বুঝতে হবে কে সরবরাহ করছে? আমরা। আমরা কারা? আমরা পরিবেশ। আর সিস্টেম কি করছে? আমরা সরবরাহ করছি, সিস্টেম কি করছে? সিস্টেম গ্রহণ করছে। সিস্টেম গ্রহণ করছে বিধায় এটা প্লাস। ঠিক আছে, বললো সি বিন্দুতে অন্তঃস্থ শক্তির মান কত? দ্যাট মিনস তোমার কাছে জানতেছে ইউসি কত, এটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা, তো এই ম্যাথটাও সহজে করে ফেলা যায় যদি তুমি কি করো, যেহেতু তোমার ইউসি লাগবে এবং ডেল কিউ এসি দেওয়া আছে, ডেল কিউ এসির ফর্মুলা দিয়ে দাও। ডেল কিউ এসি কিভাবে লিখতাম মনে আছে? গত ক্লাসে পড়ছিলাম। হ্যাঁ, আমরা ডেল কিউ এসি ইজ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন লিখবো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দ্যাট মিনস ইউ মাইনাস ইউ। হ্যাঁ, শেষ বিন্দুকে সি, তাহলে সি, আদি বিন্দুকে এ, তাহলে এ। আমি বলছিলাম শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু দিবা, যেই প্রসেসই হোক না কেন সেই প্রসেসের শেষ বিন্দুর অভ্যন্তর শক্তিটা আগে দিবা আর আদি বিন্দুর অভ্যন্তর শক্তিটা পরে দিবা। ঠিক আছে, ইউ সি মাইনাস ইউ এ প্লাস কি আছে? প্লাস আমার ডেল ডাব্লিউ
এসি আছে, ঠিক আছে। এখন তোমার এই ম্যাথে লাগবে কাকে? তোমার এই ম্যাথে লাগবে হচ্ছে এই ইউসিটাকে। তার মানে ইউসি ছাড়া বাকি সবাইকে তুমি বের করে বসাতে হবে, তারপর ইউসিটা চলে আসবে আপনা আপনি। আচ্ছা, তো ডেল কিউ এসি এটা তো কোনো প্যারাই নেই। ডেল কিউ এসি তো তোমার কাছে সরাসরি দেওয়া আছে। এটা কত দেওয়া আছে? 200। ঠিক আছে। ইউসি এটা আমি বের করব। ইউএ, ইউএও দেওয়া আছে। ইউএ কত? 10 প্লাস ডেল ডাব্লিউ এসি। আমি বলছি যে গ্রাফ যদি দেওয়া থাকে ডেল ডাব্লিউ নর্মালি গ্রাফ থেকে বের করে নিয়ে আসতে হবে তোমাদের। তো এসি প্রসেসের জন্য কৃতকাজটা বের করে নিয়ে আসবা। এসি প্রসেস এই যে এটা, হ্যাঁ, এই প্রসেসের জন্য কৃতকাজটা কত, এই প্রসেসের জন্য কৃতকাজটা কত সেটা আমরা বের করে নিয়ে আসবো। আচ্ছা, তো আমরা এই কৃতকাজটা বের করার জন্য কি করব? এই কৃতকাজটা বের করার জন্য এটার শুরুর বিন্দু এবং শেষ বিন্দু, এই দুই বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর দাগ টান দিব। দাগ টান দিলাম। এক্স অক্ষের সাথে সে যত ক্ষেত্রফল তৈরি করে রাখছে, হ্যাঁ, এক্স অক্ষের সাথে সে যত ক্ষেত্রফল তৈরি করে রাখছে সেটাই হচ্ছে আমার কৃতকাজের মান হবে। এই ক্ষেত্রফলটা আমার বের করতে হবে। এটা কি ক্ষেত্রফল? এটা একটা ট্রাপিজিয়াম শেপ, রাইট? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি, ঠিক আছে। সাইডে সাইডে বের করে ফেলো, হ্যাঁ। তাহলে ডেল ডাব্লিউ এসি ইজ ইকুয়াল টু হোয়াট? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহু কে কে আছে এখানে? এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু। তাহলে হাইট কত করে? 5 আর 15। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, দ্যাট মিনস 5 যোগ 15, এটার এটা সমান্তরাল। আর তাদের মধ্যবর্তী দূরত্ব নিতে হবে, রাইট? তাদের মধ্যবর্তী দূরত্বটা কত? এই ডিস্টেন্সটা, রাইট? এই ডিস্টেন্সটা কত? এখান থেকে এ পর্যন্ত 6, এখান থেকে এ পর্যন্ত 2, তার মানে এটা কি 6 - 2, তার মানে টোটাল আসবে 4, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম, ঠিক আছে। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা 2 4 যে 2 আসবে, আর এটা কত? 20 20 2 এ 40 আসবে। ডেল ডাব্লিউ এসি ইজ ইকুয়াল টু কত আসতেছে? 40 জুল। এখন এটা করার সাথে সাথে একটা জিনিস চিন্তা করে নিতে হবে। তোমাদের বলছিলাম ক্ষেত্রফলের মান যখনই বের করবা, কৃতকাজের মান যখনই বের করো, তখনই চিন্তা করে নিতে হয় কি প্লাস না মাইনাস। এই কৃতকাজটা কি প্লাস না মাইনাস? তুমি দেখো এসি প্রসেসটা কি প্রসারণ প্রসেস নাকি সংকোচন প্রসেস? এটা কি ডান দিকে গেছে? এসি প্রক্রিয়াটা কি এ থেকে সি ডান দিকে গেছে না? ডান দিকে গেছে, অর্থাৎ আয়তন প্রসারণ হয়েছে। আয়তন যদি প্রসারণ হয় তাহলে এটা প্লাস। তো এই জিনিসটা কিন্তু অনেকেই ভুলে যায়, ক্ষেত্রফল বের করে, কৃতকাজ বের করে, বাট প্লাস না মাইনাস এটা খেয়াল না করায় ম্যাথটাই ভুল চলে যায়, ঠিক আছে। তাহলে আমার এখানে ডেল ডাব্লিউ এসি প্লাস হিসেবেই আসবে, অর্থাৎ 40 আসবে। তাহলে এখন এই জায়গা থেকে 1 সমীকরণ 51 হিসাবে ইউসিটাকে কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারো, তাই না? এটা এই পাশে গেলে মাইনাস হবে, 160 হবে, 200 বিয়োগ 40 160। এটাও এই পাশে গেলে প্লাস হবে, প্লাস যদি হয় তাহলে 160 যোগ 10 দ্যাট মিন্স 170 আসবে আলটিমেটলি। বুঝতে পারছো? বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? ওকে। শাহাদাত মন্ডল বলছো ক্লকওয়াইজ। না 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 ভাইয়া, এটা কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে চিন্তা করবো না। আমার শুধু এসি প্রসেসের জন্য কৃতকাজ যখন চিন্তা করতেছি, এসি প্রসেসটা কিন্তু কি সাইক্লিক না, শুধু এসি প্রসেসটা কিন্তু নন সাইক্লিক। নন সাইক্লিক প্রসেসের জন্য প্লাস না মাইনাস কিভাবে চিন্তা করে? গ্রাফ ডান দিকে গেছে না বাম দিকে গেছে, অর্থাৎ প্রসারণ নাকি সংকোচন, শুধু এসি প্রসেস, বাকিগুলো আছে কিনা ভুলেই যাবো, ঠিক আছে। আমি শুধু এসি প্রসেস করতেছি। এটা ডান দিকে গেছে গ্রাফটা, অর্থাৎ প্রসারণ হয়েছে। ডান দিকে যাওয়া মানে ভি এর ভ্যালু বাড়া, ঠিক আছে। প্রসারণ হয়েছে, এইভাবে চিন্তা করব। যদি আমাকে বলতো ফুল সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ, তখন আমি ক্ষেত্রফল এক্স অক্ষের সাথে নিতাম না, মাঝখানে এটা নিতাম, তখন আমি চিন্তা করতাম প্লাস না মাইনাস, এটা চিন্তা করতাম তখন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে। বুঝতে পারছো? বোঝা গেছে? বোঝা গেছে? ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত যদি লেখা হয় তাহলে চলো এবার সামনের দিকে আগাই। এবার আমাদের 3 নাম্বার প্রবলেমটা, হ্যাঁ, এই প্রবলেমটা হোমওয়ার্ক ছিল, বলছে বিতে অন্তঃস্থ শক্তি 20 জুল, এ হতে বিতে নিতে সরবরাহকৃত তাপের মান কত? হ্যাঁ, বিতে অন্তঃস্থ শক্তির মান 20 জুল দেওয়া আছে, তার মানে ইউবি তুমি পাচ্ছ, ইউবি ইজ ইকুয়াল টু 20 জুল। বলছে এ হতে বিতে নিতে সরবরাহকৃত তাপের পরিমাণ, মানে তোমার এই ম্যাথে লাগবে হচ্ছে এই প্রসেসের জন্য, হ্যাঁ, এ হতে বিতে নিতে এই প্রসেসের জন্য ডেল কিউ কত, ঠিক আছে। তাহলে ডেল কিউ এ বি এটা আমার দরকার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ডেল কিউ এর সূত্র যদি লিখি তাহলে কি লিখবো? ডেল কিউ এ বি ইজ ইকুয়াল টু কি লিখবো? ইউবি মাইনাস ইউএ।
শেষ বিন্দু বিয়োগ আদি বিন্দু, শেষ বিন্দু হচ্ছে বি, আদি বিন্দু হচ্ছে এ, প্লাস কি লিখবো ডেল ডাব্লিউ এ বি, তাই তো। আচ্ছা এখন এই জায়গাটার মধ্যে দেখো তোমার কাছে কিন্তু অলরেডি আগের যে 2 নম্বর যে ম্যাথটা, 2 নম্বর ম্যাথে কিন্তু একটা ডাটা দেওয়া ছিল, এই ম্যাথগুলো কিন্তু কানেক্টেড। হ্যাঁ 2 নম্বর ম্যাথে কিন্তু একটা ডাটা দেওয়া ছিল, ইউ এর ভ্যালু দেওয়া ছিল কত 10 জুল, তাই না? এই যে 2 নম্বর ম্যাথটা, এই যে মাত্র আমরা যে ম্যাথটা করলাম, এই যে এখানে ইউ এ কিন্তু 10 জুল দেওয়া ছিল, এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। আচ্ছা আর এই ম্যাথে তার মানে তোমার বেসিক্যালি যদি এই জিনিসটা দরকার পড়ে, হ্যাঁ ডেল কিউ এ বি দরকার পড়ে, ডেল কিউ এ বি এর জন্য কিন্তু ডান পাশে সব কিছুই মোটামুটি পাচ্ছ তুমি ডিরেক্ট। ইউ এর ভ্যালু 20, আগের ম্যাথ থেকে ইউ এর ভ্যালু 10, ডেল ডাব্লিউ এ বি, এটা কি কোনো ভ্যালু থাকবে? একটু চিন্তা করে বলো তো। এ বি প্রক্রিয়া যেটা, এই যে এ থেকে বি প্রক্রিয়া, এটা কি প্রক্রিয়া একটা? এ বি প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? একটা সম আয়তন, আয়তনের মান চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। এ থেকে বি প্রসেসে আয়তনের মান একটাই মান ছিল, সেটা কত 2 মিটার কিউব। আয়তনের মান চেঞ্জ হয়, সম আয়তন প্রক্রিয়া। সাইড নোট দিয়ে দিতে পারো, এ বি সম আয়তন, সমায়তন প্রক্রিয়া, এবি সমায়তন প্রক্রিয়া, আমরা জানি সমায়তন প্রক্রিয়া কৃতকাজ 0, তো এটা আর লাগবেই না। তো এটা একদম সহজ ম্যাথ, ডেল কিউ এবি ইজ ইকুয়াল টু কত 10 জুল, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। হ্যাঁ আচ্ছা, এরপরে এই প্রশ্নটা হোমওয়ার্ক ছিল, এটা কি পারছিলা তোমরা? এটা ট্রাই করছো? এই ম্যাথটা ট্রাই করছিলা? কি বলছে? চিত্রের আবর্ত প্রক্রিয়ায়, আবর্ত মিন সাইক্লিক প্রসেসে শোষিত তাপ শক্তি বের কর। শোষিত তাপ শক্তির ভ্যালু তোমার কাছে জানতে চাইছে, ঠিক আছে? ওকে, একটা সাইক্লিক প্রসেস দেওয়া আছে, সাইক্লিক প্রসেস দেওয়া আছে। সাইক্লিক প্রসেসটা ধরে যে এখান থেকে ঘুরে আবার এখানেই আসছে, হ্যাঁ যে কোনো একটা পয়েন্ট তুমি ধরে নিতে পারো, ঘুরে আবার সে আগের জায়গায় আসছে। তো এই পুরো প্রসেসের জন্য এ বি এ, ধরে নাও এ বি এ, এই প্রসেসের জন্য কৃতকাজ কত জানতে চাইছে। এটা কি শেপ? একটা উপবৃত্ত শেপ। এটা কিন্তু একটা উপবৃত্ত শেপ। উপবৃত্ত শেপের আমরা জানি সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ কিভাবে বের করে, যেই শেপ সে ধারণ করবে সেই শেপের মধ্যকার ক্ষেত্রফল নিতে হবে। তার মানে আমার এই প্রসেসের জন্য যদি কৃতকাজ বের করতে হয়, ফুল সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ বের করতে হয়, তো এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, অর্থাৎ আমার এতটুকু ক্ষেত্রফল লাগবে, এতটুকু ক্ষেত্রফলটা লাগবে। এতটুকু ক্ষেত্রফল কি একটা উপবৃত্ত শেপ, তো আমরা এটা বের করে ফেলতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো, রাইট? সো আমার যেহেতু তাপ শক্তি বের করতে বলছে ফুল প্রসেসের জন্য ডেল কিউ, তাহলে এই ফুল প্রসেসের জন্য ডেল ইউ আমরা লিখলাম, ডেল ডাব্লিউ আমরা লিখলাম। যেহেতু ডেল কিউ লাগবে, কোনোভাবে ডেল ডাব্লিউ আর ডেল ইউ বের করে ফেললেই হলো। তো ডেল ডাব্লিউটা বের করে ফেলি, চলো। ডেল ডাব্লিউটা ফুল সাইকেলের জন্য কৃতকাজ, আমরা সবাই সূত্র শিখছিলাম, গত ক্লাসে সূত্র শিখছিলাম, পাই ইন্টু আর ওয়ান ইন্টু আর টু, এরকম একটা ফর্মুলা শিখছিলাম না উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য? সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো আর ওয়ান জিনিসটা কতটুকু বলতে পারো? আর ওয়ান জিনিসটা কতটুকু? আর ওয়ান জিনিসটা হচ্ছে এই যে এখানে যদি কেন্দ্র হয়, এটা হচ্ছে আর ওয়ান। হ্যাঁ, আর টু জিনিসটা কতটুকু? আর টু জিনিসটা হচ্ছে এই যে এটা যদি কেন্দ্র হয় এ পর্যন্ত হচ্ছে আর টু। ঠিক আছে, তাহলে আর ওয়ানকে বেসিক্যালি পাওয়া যাবে কিভাবে জানো? আর ওয়ানকে পাওয়া যাবে এই দুইটার যে ব্যবধান, এখান থেকে এই পর্যন্ত যে ব্যবধান, এটা আসলে 2r1। হ্যাঁ, তাহলে আর ওয়ানটা এটার অর্ধেক হবে, মানে এই ব্যবধানের অর্ধেক হবে। এই ব্যবধানটা কত? ব্যবধানটা কিন্তু তুমি অলরেডি দেখতেই পাচ্ছ, এটা কত হবে 300 বিয়োগ 100, দ্যাট মিনস এটা আসবে 200। এককটা খেয়াল রাখিও কিন্তু, এককটা কি সেন্টিমিটার কিউব, 200 সেন্টিমিটার। তাহলে আর ওয়ান কতটুকু হবে বলো তো চিত্র থেকে? অতএব আর ওয়ান ইজ ইকুয়াল টু এই পুরাটার অর্ধেক না, এটার অর্ধেকটা লাগবে, পুরাটা তো লাগবে না, অর্ধেকটা লাগবে। তাহলে আমি আর ওয়ান ইজ ইকুয়াল টু বলতে পারি 200 বাই কত 2, দ্যাট মিনস 100 সেন্টিমিটার কিউব। তাহলে আর ওয়ানের ভ্যালু বের করে ফেললাম। এবার একইভাবে চলো আর টু বের করি, একইভাবে চলো আর টু বের করি। আর টু কতটুকু? এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 2টা আর টু, আমার লাগবে অর্ধেকটা, পুরাটা হচ্ছে 2r2, আমার লাগবে অর্ধেকটা। তো পুরাটা কত আগে দেখি। পুরাটা হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ দিতে হবে, দ্যাট মিনস 3 বিয়োগ 1 ইন্টু 10⁵। সবার সাথে যেহেতু 10⁵ আছে, আমি একবারে দুইবার না লিখে এই দুইটা বিয়োগ করছি, 10⁵ কমন নিয়ে রাখছি। তাহলে বলতে পারো এটা হচ্ছে 2 ইন্টু 10⁵। আমরা কতটুকু ডিস্টেন্স বের করলাম ভাই? এতটুকু। আমার এটার পুরোটা লাগবে না, এটার অর্ধেকটা লাগবে। আর টু হিসেবে এটার অর্ধেকটা লাগবে। তাহলে আর টু কত সেটাও বের করে রাখো। আর টু ইজ ইকুয়াল টু এটার অর্ধেক, দ্যাট মিনস 2 ইন্টু 10⁵ এর অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ।
তো ভাগ করলে কত আসবে? শুধু 1 × 10⁵ মানে শুধু 10⁵ আসবে, শুধু 10⁵ এটার একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার R1 এবং R2। আচ্ছা, তোমরা কি জানো যে সেন্টিমিটার কিউবকে কিভাবে মিটার কিউবে নিতে হয়? কারণ আমার তো এটা এসআই একক না, আয়তনের এসআই একক লাগবে না, এসআই একক লাগবে। 1 সেন্টিমিটার কিউব বা 1 সিসিও বলে এটাকে। 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব কত? 10⁻⁶ মিটার কিউব। এটা মুখস্থ রেখে দিতে পারো। 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু কত? 10⁻⁶ মিটার কিউব। আমরা ডিরেক্ট এটাকে কিসে নিয়ে নিলাম? আয়তনের এসআই একক নিয়ে নিলাম। তাহলে আমার এখানে R1 কত আছে? 100 সেন্টিমিটার কিউব আছে। তাহলে এটাকে আমি কি লিখবো? 100 × 10⁻⁶ মিটার কিউব বলে দিতে পারবো। তাহলে এখন তুমি ফাইনালি এখানে আসতে পারো এবং ভ্যালুগুলো বসাই দিতে পারো। তাহলে পাই আছে, থাকবে এবি এর ভ্যালু কত? R1 এর ভ্যালু কত? 100 × 10⁻⁶। ঠিক আছে। R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু বের করছো অলরেডি, 10⁵ সব এসআই এককে নিয়ে বসাইলা। R1 এর ভ্যালু, R2 এর ভ্যালু, তাহলে তুমি ডেল ডাব্লিউ এর ভ্যালু এসআই এককে পাবা। তো ডেল ডাব্লিউ এর ভ্যালু দেখো এসআই এককে কত আসে? পাই ইন্টু 100 × 10⁻⁶ ইন্টু 10⁵। হ্যাঁ, এটা আসে 31.41। 31.41 এর 416 তো 416 দিয়ে রাখতে পারো, 59 তো 6 এত জুল। ঠিক আছে। আচ্ছা, এখন এই পর্যন্ত করার পরে আমি বলছি নিজেদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। যখনই তুমি ক্ষেত্রফল দিয়ে কৃত কাজ বের করছো তখনই তোমার নিজেকে একটা প্রশ্ন করতে হবে, সেটা কি? প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? এটা কি প্রসেস? সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস যদি হয়, সাইক্লিক প্রসেসে কিভাবে আমরা ক্যালকুলেট করি প্লাস মাইনাসটা? আমরা এইভাবে হিসাব করি না যে যদি সাইকেলটা ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরে, এই যে ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরছে, তাহলে যেই কৃত কাজের মানটাই আসবে সেটা প্লাস। যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতো, আমার এখানে কিন্তু ক্লক ওয়াইজ তাই প্লাস, যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতো তাহলে আমি এই মানটার সামনেই একটা মাইনাস দিয়ে দিতাম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমার ডেল কিউ বের করা দরকার ছিল, আমি ডেল ডাব্লিউ বের করলাম। তো ডেল কিউ ইজ ইকুয়াল টু তাহলে কি? ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ডাব্লিউ এর ভ্যালু তো পেয়ে গেছি। ডেল ইউ এর ভ্যালুটা কত দেখি, মনে আছে কিনা? গত ক্লাসে বলছিলাম একটা কথা, একটা কনসেপ্ট লিখে দিয়েছিলাম এরকম পাশে ছোট করে, মনে আছে কিনা? ডেল ইউ একটা কনসেপ্ট কিন্তু লিখে দিয়েছিলাম তোমাদের। যে কোনো সাইক্লিক প্রসেসে পুরো প্রসেসটা নিয়ে যদি তুমি কনসিডার করো, পুরো প্রসেসটা নিয়ে যদি কাজ করো, কনসেপ্ট ছিল এরকম যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘুরাই ফিরাই হবে কত? 0। সাইক্লিক প্রসেস মানেই পুরো সাইক্লিক প্রসেস শেষে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন থাকবে না, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু 0। এটা লিখে রাখতে পারো যে কোনো সাইক্লিক প্রসেসের জন্য। বুঝতে পারছো? কারণ ঘুরাই ফিরাই তো একই বিন্দুতে এসে এন্ড হয় না? তাহলে শেষ বিন্দু আদি বিন্দু একই, শেষ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি আদি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি একই, দুটো বিয়োগ গেলে 0 আসে। তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ এর জায়গায় তুমি বসালে 0, হ্যাঁ, আর ডেল ডাব্লিউ এর জায়গায় তুমি বসাবা কত? 31.416। তাহলে ডেল কিউ বেসিক্যালি এই জিনিসটাই রিপিট হবে, এই ভ্যালুটাই আসবে আর কি, 31.416 জুল। শেষ। তাহলে এটাই তোমার কাছে জানতে চাইছিল এই ম্যাথে। ঠিক আছে, এটাই তোমার কাছে এই ম্যাথে জানতে চাইছিল। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত করে ফেলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো এবার সামনের দিকে আগাই। এইটা একটা ভালো ম্যাথ ছিল, অ্যান্ড এই ম্যাথটা কম্পারেটিভলি নিউ, মানে আগে এরকম করি নাই। হ্যাঁ, সবাই এই প্রশ্নটা একটু তুলে ফেলো আগে, সবাই এই প্রশ্নটা তুলে ফেলো। মাহি চৌধুরী বলছো ভাইয়া এতগুলো সিলেবাস কিভাবে শেষ করব, রেগুলার কয় সাবজেক্ট পড়বো? আমি বলবো টার্গেট এমন না যে রেগুলার এই 2টা সাবজেক্ট পড়তে হবে বা 3টা সাবজেক্ট পড়তে হবে। টার্গেটটা এমন রাখো যে আমার একটা চ্যাপ্টার শেষ করতে হবে। এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে কিসের ভিত্তিতে? তোমার কলেজের আপকামিং পরীক্ষার যে সিলেবাসটা আছে সেটার ভিত্তিতে। তো তুমি ডেট ফিক্স করবা যে এই ডেটের মধ্যে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। তো এই ডেটগুলো নর্মালি আমি যদি বলি, চ্যাপ্টার যদি বড় হয়, একটা চ্যাপ্টার 5 থেকে 6 দিন নিয়ে শেষ করো, কোনো সমস্যা নাই, সুন্দর মতন শেষ হবে। আর যদি তুমি চাও যে না লাইভ ক্লাসের সাথে সাথে তাল মিলায় চলবো, তাহলে লাইভ ক্লাস আমরা ঠিক যতটুকু পড়াচ্ছি দিনের পড়া দিনে শেষ করার টার্গেটটাই তোমার থাকবে, যেন পড়া না জমে বা ক্লাস না জমে, এটা তোমার টার্গেট হবে। আর এরপরেও আমি যদি বলি, যেহেতু সাবজেক্ট অনেকগুলা, তো তোমাদের অনেক ক্ষেত্রেই সাবজেক্টগুলোর মধ্যে সবগুলো একসাথে নিয়ে বসতে পারবে না, এটা স্বাভাবিক, এটা আমরাও পারতাম না। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে
সাবজেক্টগুলো তোমার টার্গেট তুমি যদি সেট করো, ধরো সাপোজ তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং টার্গেট যদি হয় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা মাস্ট তোমার করতেই হবে। মানে প্রতি সপ্তাহে এমন যেন না হয় এই সপ্তাহটা পুরোটা ম্যাথ পড়ি নেই বা এই সপ্তাহটা পুরোটা কেমিস্ট্রি পড়ি নেই, এরকম যেন না হয়, তিনটা সাবজেক্ট যেন থাকে ডেইলি শিডিউলে। আর যদি টার্গেট মেডিকেল হয় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারোটাই পড়বা। হ্যাঁ, ম্যাথটাকে একটু কম প্রায়োরিটি দিতে পারো, বাট তারপর আমি বলবো ম্যাথ আবার এমন না যে একবারে বাদ দিয়ে দিতে পারো, ম্যাথ বাদ দিয়ে দিলে আবার ফেল করে ফেলবা। সো ম্যাথটা একটু কম প্রায়োরিটি দিতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একটু বেশি প্রায়োরিটি দিবা, দ্যাটস ইট। ঠিক আছে সবাই লিখছো? প্রশ্নটা কি বলছে? কোন সিস্টেমে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে বিদ্যমান সম্পর্ক হচ্ছে পি ইকুয়াল টু এ ভি স্কোয়ার। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে গ্রাফগুলো করছি সবগুলো গ্রাফে পি আর ভি এর লাইনগুলো সব স্ট্রেট লাইন ছিল, তাই না? হয় এরকম ছিল বা এরকম ছিল বা এরকম ছিল, মানে স্ট্রেট লাইন ছিল আর কি, ঘুরাই ফিরে। কিন্তু এখন ফর দ্য ফার্স্ট টাইম আমরা কি করতেছি, একটা কার্ভ বা একটা বক্রাকার শেপ পাচ্ছি, যেমন দেখা যাচ্ছে এখানে। এটা আরো এই গ্রাফটা যদি তোমাকে নাও দিত, তুমি নিজে বুঝে নিতে এই গ্রাফটা এরকম কিভাবে। দেখো পি এর পাওয়ার কত 1, ভি এর পাওয়ার কত 2। মাথায় রাখবা যখনই এমন হবে যে পাওয়ার, যে যাদের গ্রাফ আঁকতেছো পি আর ভি এর গ্রাফ আঁকতেছো না, যাদের গ্রাফ আঁকতেছো তাদের পাওয়ার যদি দোনোজনেরই 1 না হয়, যেই সমীকরণের গ্রাফ হবে সেই সমীকরণে যদি তাদের দুইজনেরই পাওয়ারই যদি 1 করে না হয়, তার মানে বুঝে নিতে হবে এটা স্ট্রেট লাইন হচ্ছে না, এটা কি হচ্ছে, বক্র রেখা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু নাও থাকতে পারে চিত্রে, এই জিনিসটা কিন্তু নাও থাকতে পারতো, শুধু এটা দিয়ে কিন্তু যথেষ্ট বোঝার জন্য যে এটা স্ট্রেট লাইন না, এটা কার্ভ লাইন। কিভাবে বুঝলাম ভাইয়া? পি এর পাওয়ার 1, ভি এর পাওয়ার 2, যে কোনো একজনের পাওয়ার 1 ব্যতীত অন্য কিছু হওয়া মানেই এটা কার্ভ। আর কার্ভ মিন্স তুমি আর ওই ট্রাপিজিয়াম, ত্রিভুজ, আয়তক্ষেত্র ওভাবে করতে পারবে না। ঠিক আছে, তখন তোমার যাইতে হবে কার সাহায্য নিতে হবে? ইন্টিগ্রেশনের। আমরা বলছি ইন্টিগ্রেশন কি করে? ইন্টিগ্রেশন হচ্ছে বক্রাকার রেখার এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বা যে কোনো অক্ষের সাথে ক্ষেত্রফল বের করে দেয়। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে আমার ফার্স্ট অফ অল থিঙ্কিং কি, গ্রাফ থাকুক না থাকুক, আরে পাওয়ার তো 1 করে না, পাওয়ার তো একজনের 1 একজনের 2, মানে দুজনেরই 1 হইলে আমি স্ট্রেট লাইন বলতে পারতাম। যেহেতু স্ট্রেট লাইন না, বক্ররেখা, আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। আচ্ছা, এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে কত? 2। গ্যাসটির 100 লিটার থেকে 250 লিটার হলে, মানে আয়তনের ভ্যালু তুমি চেঞ্জ করছো, চেঞ্জ করে কি 100 লিটার থেকে আয়তন 250 লিটারে নিয়ে গেছো। হ্যাঁ, 250 লিটার হলে প্রসারণে কৃত কাজ কত? এই যে আয়তনটা তুমি বাড়াইলা, সেটাতে তোমার কৃত কাজটা কত? ঠিক আছে, আচ্ছা ফাইন। তো তুমি যখন করবা তুমি লিখবা কি, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, যেহেতু বক্ররেখা, বক্ররেখা হইলে তোমার ক্ষেত্রফলই বের করবা, এখনো ক্ষেত্রফলই বের করো, বাট এখন আর ম্যানুয়ালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু সমান্তর বাহুদের যোগফল ইন্টু সমান্তর বাহুদের মধ্যে এভাবে করবে না, তুমি বরং করবা কি, লিখবা ইন্টিগ্রেশন অফ পি ডিভি। মনে আছে এটা আমি লিখে দিছিলাম, এটা কোথায় লিখেছিলাম? সমচাপে কৃতকাজের জন্য ফর্মুলা ডেল ডাব্লিউ গুলো পি ডেল ভি। রুদ্ধতাপীয় বা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজের ফর্মুলা আমি তোমাদের এরকম একটা লিখে দিছিলাম। সো এইটা আমরা ইউজ করবো, চিত্র আঁকা দরকার নেই, এটা ইউজ করলে আরো সোজা। মানে তুমি বলতে পারো যে আগের ম্যাথগুলোর চেয়ে এটা আরো সোজা, কারণ এখানে তোমার ঝামেলার কিচ্ছু নাই, তুমি ক্যালকুলেটর দিবা, ক্যালকুলেটর তোমাকে করে দিবে। এখন আমি এটা যদি ইন্টিগ্রেশন করবো, আমি কি লিখবো? ইন্টিগ্রেশন সাইন পি এর জায়গায় একটা রাশিমালা অবশ্যই অবশ্যই তোমাকে দিয়ে দিবে, যেমন আমার এখানে দিয়ে দিছে, এরকম তোমাকে অবশ্যই অবশ্যই এরকম রাশিমালা দিয়ে দিবে। তো তুমি সেই রাশিমালাটা বসাই দিবা। তাহলে পি ইজ ইকুয়াল টু কত? এ ভি স্কোয়ার, এ আবার কত? 2 ভি স্কোয়ার, তার মানে পি ইজ ইকুয়াল টু কত? 2 ভি স্কোয়ার বসাই দিলাম। পি এর জায়গায় পি এর ভ্যালুটা মানে বা ইকুয়েশনটা আমি বসাই দিব, আর এখানে ডিভি ছিল, ডিভি থাকবে। অ্যান্ড অবশ্যই তোমাদের এরকম সীমা দেওয়া থাকবে, যে ক্ষেত্রফল বের করবে সেই ক্ষেত্রফলের সীমা দেওয়া থাকবে। যেমন আমার কি 100 লিটার থেকে আয়তনটা প্রসারণ করে 250 লিটারে নিতে হবে। ঠিক আছে, তার মানে আমি এইখানে আমার একটা আদি ক্ষেত্রফল আছে, আদি ক্ষেত্রফল কি, যে 100 লিটারের পয়েন্টটা, আর শেষ ক্ষেত্রফল আছে, আদি একটা আয়তন আছে 100 লিটারের পয়েন্টটা, শেষ একটা আয়তন আছে 250 লিটারের পয়েন্টটা। তো আমার বেসিক্যালি এই কার্ভের এই অংশের ক্ষেত্রফলটা বের করা লাগবে, এই ক্ষেত্রফলটা বের করা লাগবে। এটা আমি বোঝানোর জন্য দিছি, তোমার এমন না যে আঁকা লাগবে, আঁকা এই জিনিসগুলো দেখানো লাগবে, এমন না। হ্যাঁ, আমি জাস্ট বোঝার জন্য তোমাদের এই মার্ক করে দিচ্ছি যে আসলে আমরা কি করতেছি, কতটুকু ক্ষেত্রফল বের করতেছি। ঠিক আছে, আমরা এইখানে যেই পয়েন্ট থেকে যেই পয়েন্ট পর্যন্ত ক্ষেত্রফল চাই সেই পয়েন্টগুলো লিখে দিব। এখন প্রশ্ন হলো আমি এখানে কি 100 আর 250 লিখবো? নো, একটু এককটা সাবধানতা অবলম্বন করতে হবে। 100 লিটার 250 লিটার এগুলো কি আয়তনের এসআই একক? এসআই একক না। তার মানে তোমার যেটা করতে হবে 100 250ই লিখবা, বাট 100 250 লিটার এককে না,
লিখবা কোন এককে? মিটার কিউব একক। তাহলে তোমার সুবিধাটা কি? তাহলে তুমি কৃতকাজটাও এসআই এককে পাবা, মানে জুলে পাবা। তাহলে 100 লিটার, বা এটাকে আমরা কি সবাই এটা জানি যে 1 লিটার সমান সমান কত মিটার কিউব? কারণ মিটার কিউব আমার এসআই একক। 1 লিটার সমান সমান 10⁻³ মিটার কিউব। যারা জানি না লিখে রাখবো, হ্যাঁ। তাহলে আমার 100 লিটার যেটা আছে, 100কে 100 লিটার না লিখে বরং লিখবো কি 100 × 10⁻³ 100 × 10⁻³ ক্যালকুলেটর বসাইলেই দেখবে এটা দিয়ে দিচ্ছে তোমাকে 0.1, তার মানে 0.1 মিটার কিউব। আবার 250 লিটার, 250 লিটার এটাকে কি দিয়ে গুণ দিব মিটার কিউবে নেওয়ার জন্য? আমরা জানি 1 লিটার সমান সমান 10⁻³ মিটার কিউব। তাহলে 250 লিটার ইজ ইকুয়াল টু 250 × 10⁻³ মিটার কিউব। তো 250 × 10⁻³ করলে কত আসবে? এটা 0.25 মিটার কিউব। তো এই কাজটা আমরা করে দেন আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। মাথায় রাখবা, লোয়ার লিমিট হচ্ছে যেখান থেকে তুমি প্রসেস শুরু করছো, সেই যেখান থেকে প্রসেস শুরু করছো সেখানের আয়তন। তার মানে তুমি প্রসেসটা শুরু করার আগে আয়তন কত ছিল? 100 লিটার। তো এইটা বসাবা, এটা মিন্স এটার এসআই এককের মানটা বসাবা। অ্যান্ড যেখানে যে তুমি প্রসেস শেষ করছো সেটাকে তুমি বসাবা কি আপার লিমিট, মানে ওপরে বসাবা, সেটাকে তুমি আপার লিমিট হিসেবে বসাবা, মানে সেটার এসআই এককের মানটা, দ্যাট মিন্স 0.25। ক্লিয়ার? এখন বাকি কাজ তোমার ক্যালকুলেটর করবে। বাকি কাজ তোমার কে করবে? ক্যালকুলেটর। তো চলো আমরা ক্যালকুলেটর নিই, সবাই ক্যালকুলেটর হাতে নাও। নিস? নিলে দেখো ক্যালকুলেটরটা দিয়ে করি, চলো। হ্যাঁ, আমি জাস্ট এখন এটা ক্যালকুলেটর বসাবো। হ্যাঁ, আসো দেখো সবাই এদিকে তাকাও। আমরা কি করবো, ইন্টিগ্রেশন একটা সাইন আছে দেখো আলফার নিচে, এর সাইনটা দিব, দিলাম। দেওয়ার পরে আমি 2v² লিখবো, 2 লিখলাম, v² লিখবো। ভি তো লিখতে পারি না ক্যালকুলেটরে, ভি এর জায়গাটা এক্স দিয়ে লিখবো। মানে মাথায় রাখবা ক্যালকুলেটরে তো ইন্টিগ্রেশনগুলো এক্স এর সাপেক্ষে হয়, আমার এখানে ভি এর সাপেক্ষে হচ্ছে, সো আমি ভিকেই মনে মনে এক্স ধরবো, তাইলেই তো হয়ে গেছে। তাহলে আমি 2v² এর জায়গায় x² লিখবো। এক্স কেমনে লেখে? আলফা দিয়ে এন ব্র্যাকেট, আলফা দিয়ে এন ব্র্যাকেট দিলাম, এক্স চলে আসছে, স্কোয়ার দিয়ে দিব। তাহলে দেখো আমি সবই ঠিকঠাক লিখছি, খালি ভিটাকে এক্স মনে মনে চিন্তা করে নিচ্ছি, ঠিক আছে। এবার রাইট অ্যারো ক্লিক করো, রাইট অ্যারো ক্লিক করলে লোয়ার লিমিট বসানোর জায়গা, লোয়ার লিমিট কত তোমার? 0.1। আবার রাইট অ্যারো ক্লিক করো, আপার লিমিট বসাবা, আপার লিমিট কত? 0.25। ঠিক আছে, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে তুমি ইকুয়াল প্রেস করবা, ইকুয়াল প্রেস করলেই তোমার অ্যান্সার চলে আসছে। অ্যান্সারটা কত আসছে ভাইয়া? 9.75 × 10⁻³ এরকম আসছে কিনা দেখো। আমি জাস্ট ইকুয়াল প্রেস করছি, আপার লিমিট বসাইছি, লোয়ার লিমিট বসাই, তাহলে 9.75 × 10⁻³। যেহেতু সব আমি এসআই এককে বসাইছিলাম, লোয়ার লিমিট আপার লিমিট, তাই এটাও সব এসআই এককে আসছে, দ্যাট মিন্স এটা জুল এককে আসবে। দেখো বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? বুঝতে পারছো? এটা আরো ইজি না? আরো ইজি না? আগেরগুলো তো তাও ভাবতে হইতো, দেখে বসাইতে হইতো, এটা কিছুই দেখা দেখি নেই। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে জাস্ট দেখে দেখে বসাবো, কাজ শেষ। এইগুলা আসলে আরো বেশি মজা লাগতো। আমরা যেটা বের করছি, এই যে এই মানটা, এই মানটা আসলে কে জানো? এই মানটা আসলে কে? এই মানটা আসলে এই যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা। তাহলে ইন্টিগ্রেশন আমাকে সাহায্য করছে ক্ষেত্রফলটা বের করার জন্য। এখন আমরা ক্ষেত্রফলই বের করছি, এখন আমরা ক্ষেত্রফলই বের করছি, খালি একটা ইন্টিগ্রেশন টুলের সাহায্য নিছি, তার সাহায্যে আমরা বক্ররেখার নিচের ক্ষেত্রফল বের করছি। আগে সূত্রের সাহায্য নিতাম যেমন, এখন ইন্টিগ্রেশনের সাহায্য নিছি। এটা আরো সহজ, ক্যালকুলেটর তোমাকে সরাসরি করে দেয়। আর ফিজিক্সে তোমার ডিটেলস দেখানো লাগে, ফিজিক্সে এ লাইনের পরে এ লাইন করলে ফুল মার্কসই তুমি পাবা। বুঝতে পারছো? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের একটু বলে নেই। বলতে পারো না যে ভাইয়া ক্ষেত্রফল বের করার জন্য এখানে প্লাস মাইনাস চিন্তা করতে হবে কিনা? প্লাস মাইনাস চিন্তা করতে হবে কিনা বলো তো দেখি। ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল বের করলে প্লাস মাইনাস চিন্তা করতে হবে না, এটা আরেকটা বেস্ট পার্ট। নর্মালি ক্ষেত্রফল দিয়ে কৃতকাজ বের করলে চিন্তা করি না গ্রাফ ডানে গেল না বামে গেল, সংকোচন না প্রসারণ চিন্তা করি, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ চিন্তা করি, তারপরে আমি প্লাস মাইনাস বসে। বাট ইন্টিগ্রেশন তোমাকে নিজে থেকেই সে এটা দিয়ে দিবে, মানে এই ক্ষেত্রে তোমার আর বাড়তি করে বসাইতে হবে না। যদি মাইনাস আসার হইতো, ইন্টিগ্রেশন তোমাকে নিজে নিজে দিয়ে দিত। যেমন আমার এই ম্যাথটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা প্রসারণ, এটা প্লাস আসতোই। হ্যাঁ, ধরো আমাকে ইন্টিগ্রেশন একটা সংকোচনের ম্যাথ দিতে পারে না, চলো করে ফেলি, তো একটু করে ফেলি, তাহলে তোমাদের একদম হ্যান্ডস অন ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এটাকে কপি করলাম ভাইয়া, এটাকে কপি করলাম। ধরো আমার ম্যাথটা দিল এইটা না, 100 লিটার থেকে 250 লিটার না, উল্টাটা দিচ্ছে, হইতে পারে না? হতে পারে কিনা? হইতে পারে, উল্টাটা দিচ্ছে। তো উল্টাটা আমি যদি করি, ধরো আমার এটা আর 100 না, এটা আর 100 না, এটাও 250 না, আমার প্রসারণ প্রক্রিয়ার জন্য দেয়নি। হ্যাঁ, আমার প্রসারণ প্রক্রিয়ার জন্য দেয়নি, আমার সংকোচন প্রক্রিয়া দিছে।
চলো একটা প্রশ্ন লিখো আমার সাথে সাথে, বানাই আমরা একটা প্রশ্ন, আর তোমরা তখন দেখবা যে ইন্টিগ্রেশনের ভালো দিকটা কি। ইন্টিগ্রেশন তোমাকে প্লাস মাইনাস নিয়েও ভাবতে দেবে না, হ্যাঁ, ও নিজেই করে দিবে তোমার জন্য। ধরো এখন উল্টাটা, আগে আয়তন ছিল 250 লিটার, পরে হয়েছে ধরো 100 লিটার, হইতে পারে না? সংকোচন করছি আমি, সংকোচনে একই ম্যাথ, সবই একই, হ্যাঁ, ক্ষেত্রফল আমার এখন এতটুকুই নিতে হবে। আগে আমরা এই প্রসেসের জন্য কাজ করছিলাম, এখন আমরা এই প্রসেসের জন্য কাজ করব, হ্যাঁ। কিন্তু দেখো প্লাস মাইনাসের ব্যাপারটা যে মজার, এটা যে তোমার আর ভাবতে হয় না, সেটাই আমি তোমাদের দেখাই দিচ্ছি। তো এখন ধরো আমার সবই তো ঠিক থাকবে, বাকি কিছু চেঞ্জ হবে ম্যাথে, বাকি কিছুই কিন্তু চেঞ্জ হবে না। এখন জাস্ট আমার কি করতে হবে, এখন আমার এই যে লোয়ার লিমিট, তো এখন আমি লোয়ার লিমিট কত দিব বলো? লোয়ার লিমিট কত, মানে শুরু করছি প্রসেসটা কোন আয়তন থেকে? 250 লিটার, 250 লিটার মানে 0.25, এখন আমার লোয়ার লিমিট হচ্ছে 0.25। আপার লিমিট কত, শেষ করছি প্রসেসটা কোথায় যায়? 100 লিটার আয়তনে যে, তাহলে আমার আপার লিমিট হচ্ছে 0.1। ঠিক আছে, তো এখন তুমি যদি ক্যালকুলেটরে একই জিনিসটা আবার করো, চলো করি, ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরের সাহায্য নেই, চলো। দেখো ক্যালকুলেটরে এখন জাস্ট চেঞ্জ হবে কি ভাইয়া, আপার লিমিট এখন কত? 0.1, লোয়ার লিমিট কত? 0.25। ঠিক আছে, লেখা ঠিক আছে, জাস্ট আমি এই জিনিসটাই লিখছি, আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ হয়েছে। এখন তুমি দেখো, তুমি কিন্তু কিচ্ছু চেঞ্জ করো নাই ম্যাথে, তোমার যেই প্রসেস, যেই বিন্দু থেকে শুরু, 250 লিটার থেকে শুরু, 250 লিটারের আয়তনটা লোয়ার লিমিট, আমি বলছি যেইখান থেকে শুরু আদি বিন্দু সেটা লোয়ার লিমিটে বসাবা, আর যেখানে যে শেষ সেটার আয়তনটা আপার লিমিটে বসাইছো। এখন তুমি ইকুয়াল প্রেস করো, দেখো অটোমেটিক মাইনাস চলে আসছে। তোমার ভাবতে হয়েছে? তোমার ভাবতেই হয় না। তার মানে তোমার ইন্টিগ্রেশনের মজাটা হচ্ছে এই জায়গায়, এখানে তোমার প্লাস না মাইনাস এটা তোমার ভাবতে হবে না, এটা তোমাকে ইন্টিগ্রেশন এত স্মার্ট, সে নিজেই তোমাকে বুঝে এটা দিয়ে দিবে, হ্যাঁ। ঠিক আছে, মাইনাস যে আসছে ক্যালকুলেটারই তোমাকে দিয়ে দিছে না, ক্যালকুলেটারই তোমাকে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? তো এই জিনিসটা মাথায় রাখিও, ইন্টিগ্রেশন দিয়ে যদি কেউ ক্ষেত্রফল বের করে তখন তার আর প্লাস মাইনাস নিজে থেকে বুঝে বসাইতে হয় না, ইন্টিগ্রেশনই তোমাকে দিয়ে দেয়, হ্যাঁ। খালি খেয়াল রাখতে হবে লোয়ার লিমিট যেন আদি বিন্দুর আয়তন হয় আর আপার লিমিট যেন শেষ বিন্দুর আয়তন হয়, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো পারবো। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে চলো এবার একটা নতুন একটা কনসেপ্টে যাই। আমরা আমরা এখন নিউ একটা কনসেপ্ট শিখবো, সবাই আমার সাথে সাথে হেডিং দাও। আমরা এর আগে অলরেডি এই জিনিসটা পড়ছি প্রথম ক্লাসগুলোর দিক দিয়ে, ডেল কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এরকম একটা জিনিস পড়ছিলাম তাই না? এম এস ডেল থিটা বা এম এস ডেল টি, এরকম একটা জিনিস পড়ছিলাম না? পড়ছি, ম্যাথও করছি। এখানে এসটাকে এক পাশে নিয়ে বাকি সব যদি অন্য পাশে করে ফেলো তাহলে কি লেখা যায় এটাকে? ডেল কিউ বাই এম ডেল টি। এস এর পরিচয় আমরা শিখছিলাম, এস এর পরিচয় কি ছিল? এস এর পরিচয় কি ছিল? আপেক্ষিক তাপ, মনে আছে নাকি ভুলে গেছো? প্রথম ক্লাসে পড়াইছিলাম আপেক্ষিক তাপ, তাই না? এটাকে কি বলছিলাম? এটা হচ্ছে কোন এম কেজি ভরের বস্তুর তাপমাত্রা, বা এভাবে বলো একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে বা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। মানে আমি কি বললাম, এম এর ভ্যালু যদি 1 হয়, ডেল টি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে যাহাই ডেল কিউ তাহাই এস না, এগুলো যদি 1 করে বসায় তাহলে ডেল কিউ আর এস সমান। এটাকে এমন করে লিখি আমরা, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ পরিবর্তনে যে তাপের প্রয়োজন তাহাই কি আপেক্ষিক তাপ। যে তাপের প্রয়োজন তাহাই কি আপেক্ষিক তাপ, তাই না? সো এই জিনিসটা আমরা অলরেডি পড়ছি, আমাদের কাছে অজানা কিছু না। নর্মালি এস হয় কঠিন, তরল, বাষ্প এই টাইপের বস্তুগুলোর জন্য, বাট গ্যাস, গ্যাস মিনস হচ্ছে আমাদের চারপাশে যে গ্যাসগুলো প্রবাহমান সেগুলোর ক্ষেত্রে কিন্তু হয় না। বাষ্প আর গ্যাস কিন্তু এক জিনিস না। বাষ্প হচ্ছে পানির ভেপার বা গ্যাস ফর্মটা, বাট গ্যাস বলতে আমরা যেটা বোঝাই যেগুলো হচ্ছে সাধারণ তাপমাত্রায় নর্মালি গ্যাস থাকে, নর্মালি হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এই যে আমাদের চারপাশে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর জন্য এই আপেক্ষিক তাপ আমরা নর্মালি বের করি না।
এগুলো বের করে হচ্ছে কঠিন, তরল, এগুলোর জন্য মোস্টলি, আর বাষ্পের জন্য। এখন প্রশ্ন হলো, গ্যাসও তো পদার্থ, গ্যাসের মধ্যেও তো তুমি তাপ দিয়ে গ্যাসের তাপমাত্রা বাড়াইতে পারো, কমাইতে পারো। সকল গ্যাসে কি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে চাইলে একই পরিমাণ তাপ লাগবে? ধরো নাইট্রোজেন গ্যাস নিলে এই জারে, অক্সিজেন গ্যাস নিলে এই জারে, এখানেও তুমি 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে চাও, এখানেও তুমি 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে চাও, তুমি কি দুইটাতে সমান পরিমাণ তাপ দিলেই হবে? না তো, অবশ্যই এই গ্যাসের ক্যারেক্টারিস্টিক অনুসারে এই গ্যাসে হয়তো একটু বেশি তাপ বা কম তাপ দেওয়া লাগবে, এই গ্যাসের ক্যারেক্টারিস্টিক অনুসারে এই গ্যাসে একটু বেশি তাপ বা কম তাপ দেওয়া লাগবে। তার মানে গ্যাসে যদি আমার তাপমাত্রা বাড়ানোর উদ্দেশ্য থাকে, আমার কিন্তু তাপের পরিমাণটা এমন না যে সকল গ্যাসের জন্য সমান পরিমাণ তাপ দিলেই সমান পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে। এটাকে তো একটা রাশি দিয়ে আনা উচিত। যেমন আমরা কঠিন তরলের জন্য এস রাশিটা ব্যবহার করি, যে এই বস্তুটার তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য কত তাপ লাগবে, এই বস্তুর এস সেটা বলে দিবে। তেমনি গ্যাসের জন্য তো এরকম একটা রাশি থাকা উচিত। হ্যাঁ, গ্যাসের জন্য আমরা এরকম একটা রাশি শিখি, সেই রাশিটাকে আমরা নাম দিই, সেই রাশিটাকে আমরা বলি কি, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এটা এমন এক রাশি যে রাশি দিয়ে আমরা জানতে পারবো এই গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে হলে কত তাপ লাগবে, 10 কেলভিন বাড়াইতে হলে কত তাপ লাগবে, এরকম একটা সুনির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা এত কেলভিন বাড়াইতে কত তাপ লাগবে সেটা আমি বের করতে পারবো। এটা আবার এই জিনিসটার মতো, এই জিনিসটা যেমন কোনো কন্ডিশন ছিল না, যে কোনো অবস্থায় মাপা যেত, বাট গ্যাসের মোলার আপেক্ষিক তাপ মাপার জন্য আবার কন্ডিশন আছে। তুমি চাইলেই এই জিনিসটা মাইপে ফেলতে পারো না, তোমার আগে কন্ডিশন, কোন কন্ডিশনে মাপতেছো সেটা বলে নিতে হবে। কন্ডিশন হতে পারে দুই রকমের, একটা হচ্ছে স্থির চাপে, আরেকটা হচ্ছে স্থির আয়তনে। কারণ কি বলি, কারণ কি এটা একটু বলি। গ্যাসে চাপের প্রভাবটা অনেক বেশি। লাইক ধরো এটা একটা কঠিন পদার্থ, এখানে যদি আমি চাপ দিই, নর্মালি চাপ দিলে এটার আয়তন কি খুব সিগনিফিক্যান্টলি চেঞ্জ হচ্ছে। আমি তো চাপ দিচ্ছি, কিন্তু ভালোই চাপ দিচ্ছি, এটার আয়তন কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হয় না নর্মালি। বাট গ্যাস যদি আমি একটা নিয়ে চাপ দিই, অল্প একটু চাপে কিন্তু ভালোই আয়তন চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আবার তুমি চাপটাকে চেঞ্জ করতে অ্যালাউ করলে, মানে লাইক ধরো তুমি চাপ চেঞ্জ করতে অ্যালাউ করলে তাকে, তখন তুমি দেখবা তার 1 কেলভিন বাড়াইতে তাপমাত্রা এক রকমের তাপ লাগছে। আবার তুমি চাপটা চেঞ্জ করতে অ্যালাউ করলে না, চাপটা ফিক্স থাকবে, তখন তুমি আবার ওই গ্যাসটাই নিলা, বাট চাপ তুমি চেঞ্জ করবা না, তখন তুমি তার তাপমাত্রা যদি বাড়াও, 1 কেলভিন বাড়াও, তোমার তাপ ভিন্ন লাগতে পারে। সেই কারণে কন্ডিশনটা বলে নিতে হয় আমি কোন কন্ডিশনে কাজটা করতেছি। আমার দুইটা কন্ডিশনে কাজ করা যাবে, হয় আমি স্থির চাপে গ্যাস নিয়ে সেটার মধ্যে তাপ দিয়ে তাপমাত্রা বাড়াবো, অথবা আমি স্থির আয়তনে গ্যাস নিয়ে সেটার মধ্যে তাপ দিয়ে তাপমাত্রা বাড়াবো। ঠিক আছে, এই দুইভাবে হতে পারে। এখন তোমাদেরকে একটু অ্যানিমেশন দেখাই আসি আমি, যে স্থির চাপ জিনিসটা আসলে দেখতে কিরকম ভিজুয়ালাইজ যদি করতে চাও, স্থির আয়তন জিনিসটা আসলে দেখতে কেমন ভিজুয়ালাইজ যদি করতে চাও, চলো একটু আমরা অ্যানিমেশনটা দেখে আসি। দেখো এখানে দুইটা ঘটনাই ঘটতেছে, এখানেও তাপমাত্রা আমি বাড়াচ্ছি, ওখানেও তাপমাত্রা বাড়াচ্ছি। তোমাদের কাছে একটু জানতে চাই, দেখি কেউ বলো তো, কোনটা স্থির চাপে ঘটনাটা ঘটানো হচ্ছে, কোনটা স্থির আয়তনে ঘটনাটা ঘটানো হচ্ছে, বলো তো দেখি। স্থির চাপে কোন ঘটনাটা ঘটাচ্ছি, স্থির আয়তনে কোন ঘটনাটা ঘটাচ্ছি, দেখি বলো বলো। কোনটা স্থির চাপ, কোনটা স্থির আয়তন, কি মনে হয়? দেখো ফার্স্ট অফ অল, এই যে এটার দিকে যদি তাকাও, এটা তো দেখেই বোঝা যায় আয়তন বাড়তে দিতেছি, কমতে দিচ্ছি, তাকে বাড়তেও দিতেছি না, কমতেও দিতেছি না, তাকে ফিক্সড একটা জায়গায় লক করে রাখছি। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এটা স্থির আয়তন। তার যে ছোট ছোট জায়গা, আমরা কি এটা জানি যে একটা গ্যাসের আয়তন কি, গ্যাসকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন সে ধারণ করে, একটা গ্যাসকে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তনের সমান। আমরা এরকম একটা কনসেপ্ট পড়ছিলাম কি ছোটবেলায়। তাহলে এই গ্যাসের পাত্রের আয়তন কি বাড়তে কমতে অ্যালাউ করতেছি আমি? না, ফিক্সড, একটা লকড ফ্রেম। এখানে গ্যাসের আয়তনটা ফিক্সড, তার মানে এটা দেখেই বুঝতেছে এটা স্থির আয়তনে ঘটনা।
এখানে আমি তাকে বাড়তে দিচ্ছি না, তাকে ধরো আটকায় রাখছি, সে বাড়তে চাইলেও আমি বাড়তে দিচ্ছি না, আটকায় রাখছি, লক করে রাখছি। অন দ্য আদার হ্যান্ড এইটা স্থির চাপের ঘটনা। কিভাবে বলতে পারো, খেয়াল করো। নর্মালি দেখো, আমি যখন গ্যাসটাকে চাপ দিই, দাঁড়াও ওয়েট, হ্যাঁ দেখো, আমি যখন গ্যাসটার মধ্যে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে গ্যাসের অণুগুলো তো স্বাভাবিক ছোটাছুটি করবে, ওরা তার জায়গায় থাকবে না, ও বাইরে যেতে যাবে, ও বাইরে যেতে যাবে, ছোটাছুটি করবে। এখন যদি বাইরে যাইতে চায় এন্ড বাইরে যেতে না দিই আমি, তাইলেই তো চাপ বিল্ড হবে, তাই না? সে ফুলতেছে ফুলতেছে, সে বাইরে যেতে যাচ্ছে, সে বাইরে যেতে যাচ্ছে, তাকে বাইরে যেতে দিচ্ছি না, তখনই তো চাপ বিল্ড হবে। যদি আমি তাকে বাইরে যাইতে দিই, বাইরে যেতে দিই মানে এই পিস্টনটা নরম ক্ষমা রাখি, বাইরে যেতে দিই, তখন তো আর চাপটা বিল্ড হওয়ার সুযোগ নেই। এই জিনিসটাকে অনেকটা এভাবে চিন্তা করতে পারো। ধরো তুমি চিন্তা করতেছো, জিনিসটা হচ্ছে এরকম, তুমি জামা পরো না, জামার তো সাইজ আছে, ধরো তুমি মোটা হচ্ছ, তো একই জামা, তোমার জামার সাইজটা ফিক্সড, জামা তোমাকে মানে বড় জামা কিনতে দিচ্ছি না, তাহলে তোমার কি আস্তে আস্তে তুমি ফুলতেছো, অ্যান্ড ফুলার কারণে কি হচ্ছে, জামাটা তোমার টাইট হচ্ছে, তুমি চাপ ফিল করতেছো, জামাটার কারণে চাপ লাগতেছে, তাই না? তাহলে তুমি যদি মানে প্রসারণ হও অ্যান্ড তোমার যে মানে যে ফ্রেমে বা যে স্ট্রাকচারের মধ্যে আছো, সেই স্ট্রাকচারটা যদি আমি বাড়তে অ্যালাউ না করি, তাইলেই তো তোমার মধ্যে চাপ বিল্ড হবে, তাইলেই তো তোমার চাপ বাড়তেছে। তুমি ফুলতেছো বাট জামা সেম সাইজ আছে, দ্যাট মিনস কি তোমার চাপ লাগতেছে, তাই না? যদি আমি সময়ে সময়ে জামাটাও ধরো সাপোজ প্রসারণ করে দিচ্ছি, জামাটাও ধরো আচ্ছা ঠিক আছে এই সাইজ হচ্ছে না বড় সাইজ, এই সাইজ হচ্ছে না বড় সাইজ দিয়ে দিচ্ছি, তাহলে কি তুমি আর চাপটা ফিল করতে পারো? হ্যাঁ, তুমি প্রসারণ হচ্ছে, বাট তুমি কিন্তু চাপটা আর ফিল করতেছো না, ফিল করতেছো চাপটা, চাপটা আর ফিল করতেছো না। তার মানে এখানে তাই হচ্ছে, এখানে সে তাপের কারণে প্রসারণ হতে যাচ্ছে, মানে ধাক্কা দিচ্ছে, প্রসারিত হতে যাচ্ছে। সে যখনই আসতে চায় আমি তখনই তাকে জায়গা দিয়ে দিই, যে যখনই আসতে চায় আমি তাকে তখনই জায়গা দিয়ে দিই, আমি প্রসারণ হয়ে এদিকে চলে আসি, জায়গা দিয়ে দিই, তো সে আর চাপটা ফিল করে না, মানে তার চাপটা আগে যেই স্টেটে ছিল এখনো সেই স্টেটেই থাকে, ঠিক আছে? যদি আমি তাকে বাড়তে না দিতাম তাহলে সে চাপ ফিল করতো। আমি যেহেতু তাকে বাড়তে দিচ্ছি, অ্যালাও করতেছি, সো সে বাড়তে যাচ্ছে আমি বাড়তে দিচ্ছি, সে বাড়তে যাচ্ছে আমি বাড়তে দিচ্ছি, দ্যাটস ওয়াই সে আর এডিশনাল কোনো চাপ ফিল করতেছে না। আগে যে চাপ অবস্থায় ছিল পরে সেই চাপ অবস্থায় আছে, ঠিক আছে? এভাবে ফিল করা যায় জিনিসটা। তাহলে এটা কি ঘটনা? সম আয়তন ঘটনা। এটা কি ঘটনা? একটা সম চাপ ঘটনা। তাহলে তোমরা দেখে বুঝতে হবে এরকম যে সমচাপ ঘটনায় আসলে আমরা সমচাপ ঘটনায় আমরা তার পিস্টনটাকে রাখি নরণক্ষম, সেটা নড়তে পারে, এটা করলেই সমচাপ ঘটনাটা নিশ্চিত করা হয়। আর সম আয়তন ঘটনায় আমি তার পিস্টনটা ফিক্সড অ্যাটাচ করে রাখলাম এক জায়গায়, এটা তাহলে কি সম আয়তন ঘটনা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা চলে যাই, এই পর্যন্ত যদি বুঝে থাকি, আমাদের এখন টার্গেট হলো স্থির চাপ ঘটনায় কত, এই যে একটা রাশি বলছি যে মোলার আপেক্ষিক তাপ কত, এবং স্থির আয়তন ঘটনায় এই মোলার আপেক্ষিক তাপটা কত। বলে রাখি তোমাদের, স্থির চাপ ঘটনায় যেই মোলার আপেক্ষিক তাপটা আমরা বের করবো সেই রাশিটাকে আমরা সিপি দ্বারা প্রকাশ করি, যেহেতু প্রেশারটা ফিক্সড। স্থির আয়তন ঘটনায় যে মোলার আপেক্ষিক তাপটা আমরা বের করবো সেটাকে সিবি বলবো। আমরা কিন্তু একটা গ্যাসের জন্যই কাজ করবো, একটা গ্যাসের জন্যই কয়বার কাজ করবো? দুইবার। স্থির চাপে একবার, স্থির আয়তনে একবার, একটা গ্যাসের জন্যই দুইটা ভ্যালু আসবে। নর্মালি যেমন মনে আছে কিনা, শুধু আপেক্ষিক তাপের ভ্যালু পানির জন্য একটা, বরফের জন্য একটা, ওই যে 4200 2100 পড়ছি, কিন্তু গ্যাসের জন্য এটা একটা গ্যাসেরই দুইটা ভ্যালু আসে, স্থির চাপে একটা ভ্যালু, স্থির আয়তনে আরেকটা ভ্যালু, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি বের করা, ভ্যালুগুলো বের করা শুরু করবো। হ্যাঁ, চলো স্টার্ট করি। তাহলে এই ঘটনাটা কি ঘটনা? স্থির চাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বের করবো এখানে, আর এখানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বের করবো, ঠিক আছে? স্থির আয়তনে দেখো, আমরা একটু আগে এস এর রাশিমালা পড়ছি না? এস এর রাশিমালা কি ছিল? এস এর রাশিমালা ছিল এরকম যে এস ইজ ইকুয়াল টু ডেল কিউ এম ডেল থিটা বা ডেল টি, তাপমাত্রার পরিবর্তন। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের রাশিমালা, এটাকে আমি বলছি সিপি দিয়ে প্রকাশ করি, তাই সিপি ইজ ইকুয়াল টু কি? সিপি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই, এখানে কিন্তু আমরা যখন পানি বা অন্যান্য বস্তু নিয়ে কাজ করি, কঠিন পদার্থ নিয়ে, তখন 1 কেজি বস্তুটাকে স্ট্যান্ডার্ড ধরি, বাট গ্যাসের ক্ষেত্রে 1 কেজি গ্যাসকে কিন্তু স্ট্যান্ডার্ড ধরা হয় না। নর্মালি কি হয়, 1 মোল গ্যাসকে স্ট্যান্ডার্ড ধরা হয়। গ্যাস আর পদার্থের বা অন্যান্য কঠিন তরল বস্তুর ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ওখানে একক ভর, এটাকে স্ট্যান্ডার্ড
মাস ধরা হয়, আর এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট কত, স্ট্যান্ডার্ড অ্যামাউন্টকে মোল দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো আমরা এখানে এম কেজি ভরের বস্তু নিয়ে কাজ করতাম, এখানে আমরা এম এর জায়গায় চেঞ্জ করে কি লিখছি, এন। এন দিয়ে কি বোঝায় ভাইয়া, এন দিয়ে কি বোঝায়, গ্যাসের মোল পরিমাণ। গ্যাসের মোল পরিমাণ পড়ছিল না 9-10-এ, কেমিস্ট্রিতেও এখনো পড়ো, রাইট? আচ্ছা, আর ডেলটি কি, তাপমাত্রার পরিবর্তন। যেমন এখানে সংজ্ঞাটা লিখছিলাম না একটু আগের পেজে, যে এস এর সংজ্ঞা, তাহলে এখান থেকে দেখো তো সিপি এর সংজ্ঞাটা কেমন হবে, সিপি এর সংজ্ঞাটা কেমন হবে। একক মোলের কোনো গ্যাসের তাপমাত্রা স্থির চাপে একক পরিমাণ পরিবর্তন যে তাপের প্রয়োজন তাকে কি বলে, তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে আমরা একটা রাশি ফাইনালি শিখলাম। এখানে দেখো জিনিসটা কি বুঝাইছে, জিনিসটা বুঝাইছে একক মোল। একক মোল মিন্স কি, একক মোল মিন্স কি, এন এর ভ্যালু 1। গ্যাসের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করব, একক পরিমাণ পরিবর্তন করব, দ্যাট মিন্স ডেলটি এর মান কত, 1। এইটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তুমি একটা গ্যাস নিছো, এই ধরো এখানে একটা গ্যাস নিছো, এই গ্যাসের কত মোল নিছো, 1 মোল নিছো, হ্যাঁ 1 মোল নিছো। তাপমাত্রা কতটুকু বাড়াইছো, তাপ দিয়ে 1 কেলভিন বাড়াইছো। বাড়াইলে তোমার যতটুকু তাপ তোমার দেওয়া লাগছে, মানে যতটুকু ডেল কিউ তোমার দেওয়া লাগছে, সেই অ্যামাউন্টটা কি আমরা কি বলবো, সিপি বলবো। যদি ঘটনাটা কিসে করে থাকি, স্থির চাপ কন্ডিশনে করে থাকি, মানে যে পিস্টনটা ব্যবহার করছে সেই পিস্টনটা নরণক্ষম অবস্থায় রেখে আমরা এই এক্সপেরিমেন্টটা যদি করে থাকি, তাহলে তখন আমার যেই ডেল কিউ লাগবে সেটাই হবে কি, সিপি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই সংজ্ঞাটা সবাই একটু লিখে রাখো, এই সংজ্ঞাটা সবাই একটু লিখে রাখো, হ্যাঁ নিজের ভাষায় সুন্দর মতো লিখতে পারবা। জাস্ট মাথায় রাখতে হবে একক মোল কথাটা আছে কিনা, একক তাপমাত্রা পরিবর্তন কথাটা আছে কিনা, যে পরিমাণে ডেল কিউ লাগে সেটাই সিপি। এই ডেল কিউটা যেহেতু স্থির চাপে কতটুকু লাগতেছে, তাই এই ডেল কিউটাকে একটু স্পেশালি আমরা মাঝে মাঝে ডেল কিউ পি, কোনো কোনো বইতে দেখবা ডেল কিউ পি দিয়েও লেখে, এই ডেল কিউটাকে ডেল কিউ পিও লেখে, কারণ স্থির চাপে তাপ প্রয়োগ করতেছি, স্থির চাপে ঠিক যতটুকু তাপ প্রয়োগ করা প্রয়োজন সেটাকে ডেল কিউ পিও বলে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, মানে এটা পুরোটাই একটা রাশি, লিখে ভাবে, এটা আবার পি গুণ আকারে আছে এরকম ভাবিও না, ডেল কিউ ছোট করে পি নিচে লেখা। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে এবার আসো স্থির আয়তনে, সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই। স্থির আয়তনে যখন তুমি করবে তখন কি সিভি লিখবা, হ্যাঁ তখন তুমি কি লিখবা, সিভি, যেহেতু এখন ভলিউমটা কনস্ট্যান্ট, ভি দিয়ে ভলিউম, ইজ ইকুয়াল টু, তখন তুমি যখন লিখবা একই, খালি এখানে এন ডেল টি আর ওপরে বসাবা কি ডেল কিউ ভি। ঠিক আছে, স্থির আয়তন মানে তুমি এখন এই কন্ডিশনটা মেনটেন করতে হবে, পিস্টনটাকে নড়তে দেওয়া যাবে না, পিস্টনটা ফিক্সড জায়গায় লক করা। এখন তুমি গ্যাসের তাপমাত্রা একইভাবে, একক মোল গ্যাসের একইভাবে, সংজ্ঞাটাও একদম একইভাবে, তাপমাত্রা স্থির আয়তনে একক পরিমাণ পরিবর্তন করতে যে তাপ লাগে, যে তাপ লাগে তা কি, তাকে কি বলে, তাকে স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপ বলে। এই পুরাটাই কিন্তু একটা রাশি, হ্যাঁ স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপ, নামটা একটু বড় বাট পুরাটা একটা সিঙ্গেল এন্টিটি, আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে, বুঝতে পারছ? তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি, বুঝতে পারছ? বোঝা গেছে? বোঝা গেছে? ওকে,
তাহলে এই ডেফিনেশনটাও লিখে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক, দুইটা একদম হুবহু সেম টু সেম। এই সূত্রটা মাথায় থাকলেই তুমি এই জিনিসটা পারবা, এই সূত্রটা মাথায় থাকলেই তুমি এই জিনিসটা ইজিলি চিন্তা করে লিখতে পারবা। আচ্ছা আচ্ছা, এখন এখানে কয়েকটা কথা আমি একটু বলতে চাই। এইগুলো তো একটা গ্যাসের জন্যই করবো, তাই না? মানে একটা গ্যাসের জন্যই দেখবা সিপি এর মান একরকম, সিবি এর মান আরেক রকম। ধরো অক্সিজেন গ্যাস, এখানেও অক্সিজেন গ্যাস নিছি, এখানেও অক্সিজেন গ্যাস নিছি, হ্যাঁ, দুইখানেই আমি অক্সিজেন গ্যাস নিছি, দুইখানেই আমি 1 কেলভিন তাপমাত্রা বাড়াবো, দুইখানেই আমি 1 মোল পরিমাণ গ্যাস নিছি, 1 মোল পরিমাণ অক্সিজেন, 1 মোল পরিমাণ অক্সিজেন, এখানেও 1 কেলভিন বাড়াবো, এখানেও 1 কেলভিন বাড়াবো। কি মনে হয় তোমাদের? একটু কমন সেন্সটা দেখি, কোথায় তাপ বেশি লাগা উচিত দেখি বলো তো। মানে এখানে 1 মোল গ্যাস 1 কেলভিন বাড়াইতে কত পরিমাণের তাপ লাগবে? ডেল কিউ ভি। আর এখানে 1 মোল গ্যাস 1 কেলভিন বাড়াইতে কত পরিমাণ তাপ লাগবে? ডেল কিউ পি। কোনটা বড় হওয়া উচিত দেখি তো, বলো তো কোনটা বড় হওয়া উচিত দেখি, এই দুটোর মধ্যে কোনটা বড় হবে বলো? ডেল কিউ পি আর ডেল কিউ ভি এর মধ্যে যদি একই পরিমাণ গ্যাস, একই গ্যাস নাও, একই পরিমাণ নাও, একই গ্যাস নাও, একই পরিমাণের গ্যাস নাও এবং একই পরিমাণের তাপমাত্রা বড়, কোথায় বেশি তাপ লাগবে দেখি? কোনটা বড়? ডেল কিউ পি বড় না ডেল কিউ ভি বড় দেখি বলো? ডেল কিউ পি বড় নাকি ডেল কিউ ভি বড়? তুমি দেখবা তোমার ভ্যালুটা আসতেছে ডেল কিউ পি ডেল কিউ ভি এর চেয়ে বড়। অর্থাৎ তুমি দেখবা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে, সরি, স্থির চাপে যে পরিমাণের তাপ দরকার স্থির আয়তনে তার চেয়ে কম তাপেই হয়ে যাবে। কারণটা কি? এটা একটু নিজেরা কিন্তু চিন্তা করে পারা উচিত ছিল। কারণটা কি আমি তোমাকে বলি। দেখো, তোমরা সবাই এই সূত্রটার সাথে তো পরিচিত, এই সূত্রটার সাথে তো পরিচিত, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এমন তো না এই সূত্রটা শুধু স্থির চাপের জন্য প্রযোজ্য, এই সূত্রটা স্থির চাপের জন্য যেমন প্রযোজ্য, এই সূত্রটা তো স্থির আয়তনের বেলায় প্রযোজ্য, তাই না? প্রযোজ্য কিনা বলো? প্রযোজ্য কিনা? প্রযোজ্য, দুই ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই ক্ষেত্রে যে পরিমাণের ডেল কিউ লাগে সেটাকে আমরা নাম দিলাম ডেল কিউ পি, এই ক্ষেত্রে যে পরিমাণের ডেল কিউ লাগে সেটাকে নাম দিলাম ডেল কিউ ভি। আমার তো এই দুইটার মধ্যেই কম্পেয়ার করতে হবে, তাই না? খেয়াল করো, আমরা স্থির আয়তন ঘটনায় কি ডেল ডাব্লিউ এর কোনো ভ্যালু আছে? ডেল ডাব্লিউ এর কোনো ভ্যালু কি আছে? স্থির আয়তন ঘটনায় বা সম আয়তন ঘটনায় কোনো কৃতকাজ হয়? কোনো কৃতকাজ হয় না, এটা জিরো। এটা কি? জিরো। এটা জিরো। তার মানে এখানে যেটা ডেল কিউ ভি সেটা শুধুমাত্র আসবে কার থেকে? ডেল ইউ থেকে। শুধুমাত্র আসবে কোথা থেকে? ডেল ইউ থেকে। আর অন দ্য আদার হ্যান্ড এখানে কিন্তু এটা জিরো, নো এটার ভ্যালু আছে, এটা জিরো, নো এটার ভ্যালু আছে। মাথায় রাখবা, এখানে বা ওখানে তাপমাত্রা একই পরিমাণ বাড়াইছো না। এখানে তুমি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইলে ওখানে কি আলাদা বা কেলভিন বাড়াইছো? না, ওখানেও 1 কেলভিনই বাড়াইছো। তাপমাত্রার পরিমাণ যদি সমান পরিমাণ, মানে তাপমাত্রা যদি সমান পরিমাণ বৃদ্ধি করো, তাহলে ডেলিউ কিন্তু দুই ক্ষেত্রে সেম। এই ক্ষেত্রে 1 কেলভিন বাড়াইলে তাপমাত্রা যে পরিমাণ ডেলিউ তোমার এখানে দেওয়া লাগবে, এখানেও 1 কেলভিন বাড়াইছো, ডেলিউ কিন্তু সমানই দেওয়া লাগবে। ডেলিউ কিন্তু এমন না যে স্থির আয়তনের বেলায় ডেলিউ একরকম, স্থির চাপের বেলায় ডেলিউ আরেকরকম। ডেলিউ কিন্তু উভয় ক্ষেত্রে ফিক্স, যদি উভয় ক্ষেত্রে তুমি একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করে থাকো বা একই পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করে থাকো। তাপমাত্রা তো আমি একই পরিমাণ পরিবর্তন করছি, তাহলে ডেলিউ তো একই। তাহলে বোঝা যাচ্ছে কি, এই ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস যোগ হচ্ছে। এই ক্ষেত্রে ডেলিউ আর এই ক্ষেত্রে ডেলিউ মানগতভাবে সেম। ওখানে কোনো ডেল ডাব্লিউ নাই, এখানে একটা ডেল ডাব্লিউ এক্সট্রা একটা রাশি যোগ যাচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে কে বড় হবে? ডেল কিউ বি বড় হবে না ডেল কিউ ভি বড় হবে? অবশ্যই ডেল কিউ পি বড় হবে, ডেল কিউ ভি ছোট হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটার ব্যাখ্যাটা কিন্তু আমরা ইজিলি যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানি সেখান থেকে কিন্তু দিতে পারি। উভয় ক্ষেত্রেই ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। স্থির আয়তন ঘটনায় কোনো ডেল ডাব্লিউ নেই, স্থির চাপ ঘটনায় ডেল ডাব্লিউ আছে, কারণ এখানে প্রসারণ হচ্ছে, প্রসারণ আমি অ্যালাউ করতেছি, তার মানে ডেল ডাব্লিউ এর ভ্যালু আছে। যেহেতু ডেল ডাব্লিউ এখানে আছে, ওখানে ডেল ডাব্লিউ নাই, আবার উভয় ক্ষেত্রে ডেল ইউ এর ভ্যালু একই, এখানে ডেল ইউ এর ভ্যালু যা ওখানে ডেল ইউ এর ভ্যালু তা। কারণ কি? ব্যাখ্যা কি? উভয় ক্ষেত্রে একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি। মাথায় রাখবা, আমি তোমাদের মেয়ারের প্রকল্প শিখাইছি, সেখানে বলছি অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র নির্ভর করে কার উপরে? তাপমাত্রার উপরে। তাপমাত্রা যদি বাড়াও অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা যদি 10 কেলভিন বাড়াও, যতটুকু অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা অন্য জায়গায় 10 কেলভিন বাড়ালে ততটুকুই বাড়বে। এক জায়গায় 1 কেলভিন তাপমাত্রা বাড়ালে যতটুকু ডেল ইউ বাড়বে, আরেক জায়গায় 1 কেলভিন বাড়ালে একই পরিমাণ ডেল ইউ বাড়বে। ঠিক আছে? সো ডেল ইউ দুই ক্ষেত্রে সেম, তাই বোঝা যাচ্ছে ডেল কিউ পি গ্রেটার দেন ডেল কিউ ভি। তাহলে বলো তো, এই দুইটা রাশির মধ্যে তুমি হরের পার্টে কোনো চেঞ্জ করছো?
কন্ডিশন যেগুলো নিছো, এখানেও 1 ডেল টি এর ভ্যালু, এখানেও 1 ডেল টি এর ভ্যালু, এখানে এন এর ভ্যালু 1, এখানেও এন এর ভ্যালু 1, তাহলে হরে কোনো চেঞ্জ হয়নি। লবগুলো যদি কম্পেয়ার করি তাহলে ডেল কিউ পি ডেল কিউ ভি এর চেয়ে বড়। তাহলে সিপি আর সিবি এর মধ্যে কম্পেয়ার করলে কে বড় বলো? তাহলে এখান থেকে এটা যদি সত্য হয় তাহলে সিপি আর সিবির মধ্যে কে বড়? অবশ্যই সিপি সিবি থেকে বড়। তাহলে একটা গ্যাস, অক্সিজেন গ্যাস, ওই গ্যাসের একটা সিপি এর মান থাকবে, একটা সিবি এর মান থাকবে। সিপি এর মানটা কি সিবি এর মানটার চেয়ে বেশি আসবে অলওয়েজ। তুমি যে কোনো গ্যাস নাও, শুধু অক্সিজেন নাইট্রোজেন যে কোনো গ্যাস নাও, সকল গ্যাসে সিপি এর একটা মান সিবি এর আরেকটা মান, অবশ্যই সিপি এর মানটা সিবি এর মান থেকে বেশি আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে। এত ভাই ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 কেন? কেন? আমরা সময়আয়তন প্রক্রিয়া, এটা কি প্রক্রিয়া? সময়আয়তন। সময়আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ হয়। আমরা পড়ছি না যে আজকেও তো ম্যাথ করলাম একটা, সময়আয়তন প্রক্রিয়ার কৃত কাজ কত? 0, তাই ডেল ডাব্লিউ 0। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, বুঝতে পারছো? তাহলে ব্যাখ্যাটা কি দিয়ে? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, তোমরা চাইলে আমার সাথে একটু লিখে রাখতে পারো এই জিনিসটা, লিখো। এটা লিখবা ফার্স্টে, সময়আয়তন প্রক্রিয়ার ব্যাখ্যাটা প্রথমে সারবা। সময়আয়তন প্রক্রিয়ায় সিভি এর সূত্রটা লিখবা, ডেল কিউ ভি এর সূত্রটা লিখবা, এবং ডেল ডাব্লিউ 0 হচ্ছে সেটা বলবা। এরপরে তুমি লিখবা সমচাপ প্রক্রিয়ায়, সমচাপ মানে কি? স্থির চাপ প্রক্রিয়া। একই, স্থির চাপ সমচাপ দুইটা আবার আলাদা ভাবিও না। ঠিক আছে, তাহলে এটা কি? সিপি ইজ ইকুয়াল টু কি? ডেল কিউ পি ডিভাইড বাই কি? এন ডেল টি। হ্যাঁ, আবার ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। এরপরে বলবা উভয় ক্ষেত্রে একই পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করলে ডেল ইউ একই পাবো। মানে আমি যদি এখানেও 1 কেলভিন বাড়াই, এখানেও যদি 1 কেলভিন বাড়াই, উভয় ক্ষেত্রে কিন্তু ডেল ইউ এর ভ্যালুটা সেম, আলাদা কিছু না। এখানে একটা ডেল ডাব্লিউ আছে, এখানে কোনো ডেল ডাব্লিউ নাই, তাহলে বোঝা যাচ্ছে এটা একটু বেশি হবে। তাহলে অতএব ডেল কিউ পি গ্রেটার দেন কি? ডেল কিউ ভি। কারণ এখানে তো শুধু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, আর এখানে দুইটাই আছে, আর এখানে শুধু ডেল ইউ আছে। উভয় ক্ষেত্রে ডেল ইউ যদি সেম হয়, এখানে একটা এক্সট্রা ডেল ডাব্লিউর জন্য এটা বাইরে যাবে। ঠিক আছে, অতএব এই সূত্র মোতাবেক সিপি গ্রেটার দেন সিবি। শেষ, এই পর্যন্ত রেখে দিলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, ভাইয়া এই সপ্তাহে উইকলি এক্সাম হবে না? উইকলি এক্সাম তো হয়, এটা আবার নতুন করে বলার কিছু নাই তো। উইকলি এক্সামের অ্যানাউন্সমেন্ট তো গ্রুপেই তোমরা পেয়ে যাবে, এখানে হয়। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিপি বা সিভি এর একক নিয়ে একটু কথাবার্তা বলবো। দেখি তো, বলো তো সিপি এর একক কি হবে বা সিভি এর একক কি হবে? একই হবে না? ফার্স্ট অফ অল রাশি তো একই,
এটা কি জুল মোল কেলভিন। সিপি বা সিভি এর একক কি? সিপি বা সিভি দুইজনের একক কি? জুল পার মোল পার কেলভিন। এটা লিখে রাখো, জুল পার মোল পার কেলভিন। ধরো তোমাকে কোনো একটা গ্যাসের সিপি এর একটা ভ্যালু, সাপোজ আমি কথার কথা ধরো দিলাম এরকম, কোন একটা গ্যাসের সিপি এর ভ্যালু তোমাকে দিয়ে রাখছে এরকম 20.4 জুল পার মোল পার কেলভিন। কি বুঝবা এটা দিয়ে? কি বুঝবা এই কোন একটা অক্সিজেন গ্যাসের সিপি এর ভ্যালু হচ্ছে এত, সিভি এর ভ্যালু ধরো আরেকটা, এরকম দিয়ে দিলে কি বুঝবা? বুঝতে হবে যে ওই গ্যাসটার তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বাড়ানোর জন্য ওই গ্যাসটার 1 মোল নিলাম, ওই 1 মোল গ্যাস নিয়ে ওই গ্যাসের 1 কেলভিন পরিমাণ তাপমাত্রা বাড়াইতে কত জুল তাপ লাগে? 20.4 জুল তাপ লাগে। ঠিক আছে, তাহলে 1 মোল ওই গ্যাসটা নিয়ে 1 কেলভিন তাপমাত্রা তুমি বাড়াইতে চাও, তোমার কতটুকু তাপ লাগবে সেই তাপের পরিমাণটা তুমি পেয়ে যাচ্ছ 20.4 জুল। 20.4 জুল। বুঝতে পারছো? যেহেতু স্থির চাপে ঘটনাটা ঘটানো হয়েছে, তাই আমি স্থির চাপে কতটুকু তাপের পরিমাণ লাগবে সেটা পেলাম। যদি সিভি দেওয়া থাকতো তাহলে স্থির আয়তনে এই 1 মোল গ্যাস নিয়ে 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে কতটুকু তাপ লাগে সেটা পেয়ে যেতাম। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তো এই মানগুলো থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারবো যে 1 মোল গ্যাস 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে চাই, কত তাপ দেওয়া লাগবে এক্স্যাক্টলি সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন সিপি আর সিভি এর মধ্যে কিছু রিলেশনশিপ আছে। সবাই একটু কনসেপ্ট লিখো আমার সাথে সাথে। সিপি আর সিভি এর মধ্যে কিছু রিলেশনশিপ আছে, লিখো। সিপি অ্যান্ড সিভি রিলেশনস। ঠিক আছে, সিপি আর সিভির মধ্যে কিছু রিলেশনশিপ আছে। আসো লিখি। তো ফার্স্ট অফ অল, সিপি আর সিভি এর অনুপাত। যে কোনো গ্যাস, একটা গ্যাসই নিলাম, ওই গ্যাসের সিপি আর সিভি এর আমি ভাগ করলাম। ভাগ করলে আমি যেই রাশিটা পাবো সেই রাশিটাকে আমরা একটা নতুন চলক দিয়ে নামকরণ করি, সেটাকে আমরা বলি গামা। সেটাকে আমরা বলি কি? গামা। ধরো অক্সিজেন সিপির একটা মান আছে, অক্সিজেন সিপির আরেকটা মান আছে, সিপির মান সিবির মান চেয়ে বড় হয়, এটা আমরা পড়ছি। ভাগ করলাম, সিপি এর মান সিবি এর মান ভাগ করলাম, একই গ্যাস তার সিপি আর সিবি এর মান যদি ভাগ করি, যেই রাশিটা পাবো সেটাকে আমরা বলি কি? গামা। এখন বলতে পারবো ভাই গামার নাম আছে কিনা কোনো? নো। গামাটা আমাদের বইগুলোতে একটা চলক হিসেবে দাও, মানে তুমি যখন প্রশ্নগুলো পড়বো প্রশ্নগুলোতে লেখা থাকবে এরকম, অক্সিজেন গ্যাসের গামা এত, নাইট্রোজেন গ্যাসের গামা এত। গামার কোনো আলাদা নাম নাই, গামার নামই গামা, এতটুকুই। ঠিক আছে, এটা ডেফিনেশনও আসে না। তো মাথায় রাখতে হবে গামা জিনিসটা কি? গামা জিনিসটা হচ্ছে কোনো গ্যাসের সিপি ও সিভি এর মানের অনুপাতই গামা। ঠিক আছে, কোনো গ্যাসের সিপি ও সিভি এর মানের অনুপাতই গামা। এই যে এই গামা এর মান বিজ্ঞানীরা অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করে 3 ধরনের মানই পাইলেন। যে কোনো গ্যাস নিয়ে কাজ করে যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই 3টা ক্যাটাগরির মান আসতে পারে গামার। যে কোনো গ্যাস নিলাম, অক্সিজেন নিলাম, নাইট্রোজেন নিলাম, যে কোনো গ্যাস নিলাম, সবার সিপি বাই সিভি করলাম, দেখলাম গামা আসছে প্রত্যেকের, এবং গামার মান 3টা মানের মধ্যেই বিরাজ করতেছে, 3টার মানের বাইরে যায় না, 3টা মানই আসছে। 3টা মান কিসের কিসের ক্ষেত্রে? এই জিনিসটা একটু দিয়ে দাও, এই জিনিসটা একটু লিখো সবাই আমার সাথে সাথে, সবাই একটু লিখো আমার সাথে সাথে। 1 পরমাণু গ্যাস, প্রথমে লেখো 1 পরমাণু গ্যাসের জন্য এটার একটা মান পাবো। 1 পরমাণু গ্যাস কোনগুলা বোঝো? 1 পরমাণু গ্যাস কোনগুলা? নিষ্ক্রিয় গ্যাসগুলা, ওই নোবেল গ্যাসগুলা। হ্যাঁ, তোমরা পড়ছো হয়তো, হিলিয়াম, নিয়ন, আর্গন। ঠিক আছে, এইগুলা, এগুলোর একটা অণুতে কয়টা পরমাণু? একটাই পরমাণু। এগুলোর ক্ষেত্রে গামায়ের ভ্যালু, 1 পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামায়ের ভ্যালু এটা ফিক্সড, এটা সবসময় একরকম। মানে হিলিয়ামের সিপি নিলা সিবি নিলা ভাগ করে যা মান পাবা, নিয়নের সিপি সিবি নিয়ে ভাগ করে তাই মান পাবা, আর্গনের সিপি সিবি নিয়ে ভাগ করে তাই মান পাবা। ওই মানটা কত? ওই মানটা হচ্ছে 1.66। 1.66। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, এটা লিখে রাখো, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের, ডিরেক্ট পরীক্ষা ইউজ করতে পারবে এটা। এবার আসো দ্বিপরমাণু গ্যাসের জন্য। দ্বিপরমাণু গ্যাস মোস্টলি আমাদের বেশিরভাগ গ্যাসে কিন্তু দ্বিপরমাণু গ্যাস। হ্যাঁ, বেশিরভাগ গ্যাসে কিন্তু দ্বিপরমাণু গ্যাস। দ্বিপরমাণু গ্যাসের জন্য দ্বিপরমাণু গ্যাস কারা? যেমন ধরো অক্সিজেন, O2, নাইট্রোজেন, এগুলো। হ্যাঁ, এগুলোর একটা অণুতে কয়টা পরমাণু থাকে? 2টা পরমাণু থাকে। এদের ক্ষেত্রে গামায়ের ভ্যালু কত? এদের ক্ষেত্রে গামায়ের ভ্যালু হচ্ছে 1.4।
1.4, কোনো কোনো জায়গায় 1.41 লিখে, বাট রিসেন্টলি আমি দেখলাম বেশিরভাগ জায়গায় 1.4টা বেশি ইউজ করা হচ্ছে, ঠিক আছে। গামা এর ভ্যালু কত? 1.4। আচ্ছা, এরপরে আসো ত্রিপরমাণুক গ্যাসের জন্য, হ্যাঁ, ত্রিপরমাণুক বা বহু পরমাণুক বলে অনেক ক্ষেত্রে, ত্রি বা স্ল্যাশ বহু পরমাণুক গ্যাস, মানে যে সকল গ্যাসের একটা অণুতে 3 বা 3-এর অধিক কি আছে, পরমাণু আছে। নরমালি আমাদের ক্ষেত্রে 3 পর্যন্তই আসে, যেমন সালফার ডাইঅক্সাইড গ্যাস, হ্যাঁ, এরকম। এই গ্যাসগুলোর ক্ষেত্রে, এই গ্যাসগুলোর ক্ষেত্রে গামা এর ভ্যালু আসে 1.33। 1.33। এই তিনটা ভ্যালু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, স্ট্রেট স্ট্রেট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তোমরা পরীক্ষা হলে যখন প্রশ্ন পাবা, তোমাদের গ্যাসের নাম দেওয়া থাকবে বা এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু বলা থাকবে, নাম থেকে বা এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু থেকে তোমার বুঝে নিতে হবে গামাটা কত। অ্যান্ড ওই গামাটা তুমি ম্যাথে সরাসরি ব্যবহার করতে পারবে, সরাসরি তুমি ব্যবহার করতে পারবে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, এইটা গেল একটা রিলেশনশিপ। আরেকটা রিলেশনশিপ আছে আমাদের বইতে, আরেকটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে লিখো সিপি আর সিভি, এই দুটো যদি বিয়োগ করো, যে কোনো গ্যাস, যে কোনো, এটাতে এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু, যে কোনো এক পরমাণু হোক, দ্বিপরমাণু, ত্রিপরমাণু হোক, যে কোনো গ্যাসের জন্য তার সিপি এর মান, সিভি এর মান নিয়ে যদি তুমি বিয়োগ করো, বিয়োগ করলে তুমি একজনকে পাবে, সেই একজন হচ্ছে আর। দেখি কেউ চেনো ওকে? কেউ চেনো এখন পর্যন্ত কোথাও পড়া হয়েছে আর কে? দেখি, হ্যাঁ, কয়েকজন পড়ছে, মানও বলে দিছে। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস চ্যাপ্টারে একই পাবা। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন, ওই চ্যাপ্টারও তুমি তাকে পাবা। আর নিয়ে অনেক কাজ আছে, ইনফ্যাক্ট তুমি আরও কয়েকটা জায়গায় তো পাবা, এই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এও পাবা, অনেকগুলো জায়গায় আছে। আর কে অনেক জায়গায় তুমি খুঁজে পাবা, কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তেও তুমি পাবা। আর কি? আর একটা ধ্রুবক, আর কি একটা ধ্রুবক, নামটা কি তার? আর ধ্রুবকটার নামটা কি? লিখে ফেলো আমার সাথে সাথে, যারা আর এর সাথে আজকে প্রথমবারের মতন পরিচয় হচ্ছে তারা লিখে ফেলো। এটাকে হয় বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এর মানটা কত? এর মানটাও মুখস্থ রাখতে হবে। এই মানটা হচ্ছে 8.314, 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। দেখো এককটা কিন্তু সিপি সিভি এর এককই, সিপি আর সিভি এর যে একক, আর এরও তাই একক। তোমাদের ভ্যালুটা ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, 8.314। যে কোনো গ্যাস নিলা, সেই গ্যাসের সিপি এর মান, সিভি এর মান বিয়োগ করলে তুমি সবসময় আর এর ভ্যালুই পাবা, যে কোনো, এটা এক পরমাণু হোক, দ্বিপরমাণু হোক, ত্রিপরমাণু হোক, ঠিক আছে। তাহলে আমি সিপি সিভি এর রিলেশনশিপ কয়টা দেখলাম? দুইটা, একটা হচ্ছে ভাগ আর একটা হচ্ছে বিয়োগ ফল, হ্যাঁ, ভাগফল বিয়োগফল, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? এই আরটাও তোমরা বের করবা ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10-এ, তোমরা আর কিভাবে নির্ণয় করে, মানে আর এর মানটা কেনই এত, এই জিনিসটা তোমরা সামনে দেখবা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিসও করা যায়, এই আর এর আরেকটা একক, এটা এমসিকিউর জন্য স্পেশালি লাগতে পারে, এটা একটু লিখে রাখো, 2, এটা আরেকটা একক আর কি, মেইনলি আমরা এটা দিয়েই করবো, বাট আরেকটা একক আছে, 2 ক্যালোরি পার মোল পার কেলভিন, ঠিক আছে, এটা আরেকটা একক, ঠিক আছে। আমাদের মেইনলি এটা, এটা এসআই একক। এসআই একক কোনটা? এটা, এটা হচ্ছে এসআই। বুঝতে পারছো? এটা এসআই। আর এমনি তো আরেকটা একক আছে, এটা প্রচলিত একক, ওইটা আমরা তুলনামূলক কম ইউজ করি, বাট স্টিল জানা রাখো এমসিকিউর জন্য, এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। 2 ক্যালোরি পার মোল পার কেলভিন, খালি জুলটাকে রিপ্লেস করা হয়েছে কি ক্যালোরি দ্বারা, বুঝতে পারছো? বোঝা গেছে? বোঝা গেছে? ওকে ফাইন। তোমরা এখান থেকেও বুঝতে পারো 1 ক্যালোরি আসলে কি 4.2 জুলের মতন, তাই 2 ক্যালোরি কত? 8.4 এর মতন, মানে 8.314 আর কি, বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে চলো এগুলো রিলেটেড কি ম্যাথ আসতে পারে, একটা ম্যাথ করি আজকে। এই ম্যাথটা সবাই তুলে ফেলো ফার্স্ট, এই ম্যাথটা সবাই ফার্স্ট তুলে ফেলো, সবাই একটু দ্রুত তুলে ফেলবে এটা। খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ, এগুলো ম্যাথ মানে ক্যালকুলেটর থাকলে একদম ইজি।
কি বলছে, একটি আদর্শ গ্যাসের গামা দেওয়া আছে 1.67। এইটা কিন্তু সরাসরি না দিয়ে এভাবে বলতে পারতো গ্যাসটি ত্রিপরমাণু। আমরা ত্রিপরমাণুর ক্ষেত্রে কি পড়ছি 1.66, বেসিক্যালি 1.666667 মানে 1.67 ও ইউজ করে 1.66 ও ইউজ করে, ওটা তেমন কোনো মেজর ডিফারেন্স না। 1.67 ইউজ করে 1.66 ও ইউজ করা যায়। হলে গ্যাসটির মোলার আপেক্ষিক তাপ মানে গ্যাসটার সিপি কত সিভি কত বের করতে বলছে। তোমাকে এখানে আলাদাভাবে সিপি ও সিভি বের করতে, যদি স্যাররা শুধু বলতো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো, না বলতো ক্লিয়ারলি স্থির চাপে বের করবো না স্থির আয়তনে বের করবো, তাহলেও বুঝতে হবে দুইটাই বের করে দিতে হবে। যদি এই সিপিসিবি কথাটা না থাকতো না, তাহলেও আমি কিন্তু দুইটাই বের করে দিতাম, কারণ মোলার আপেক্ষিক তাপ আছে কয়টা, দুইটা। সো দুইটাই বের করতে হবে, ঠিক আছে। এখানে তো বলেই দিছে দুইটাই করতে হবে, বাট ওই কথাগুলো না থাকলেও দুইটাই করে দিতাম। আর দেওয়া আছে 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, একই কথা, কোনো সমস্যা নাই। আচ্ছা, কোন এককে করবো, কোনটা ভালো লাগে, এসআই এককে করবো নাকি কোনটাতে করবো? আচ্ছা, তো দুইটাতেই করে দিই, আমি দুইভাবে করে দিব। হ্যাঁ, দুইভাবে করে দিব, যার যেটা ভালো লাগে। প্রথমে আসি যেভাবে দেওয়া আছে সেভাবে করে দিই। হ্যাঁ, তাহলে আমরা জানি কি সিপি, ওই গ্যাসের সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু কত, গামা। হ্যাঁ, সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু কত, গামা। গামার ভ্যালু দেওয়া আছে কত, 1.67। এখান থেকে একটু পক্ষান্তর করে, হ্যাঁ একটু পক্ষান্তর করে, সিপি বাই সিভি যেহেতু 1.67, সিপি ইজ ইকুয়াল টু কত, 1.67 সিভি। এ পাশে নিলে এইরকম একটা রিলেশনশিপ আছে কিনা, সিপি মাইনাস 1.67 সিভি ইজ ইকুয়াল টু 0, এরকম একটা জিনিস আসে কিনা, এরকম একটা জিনিস আসে, রাইট। আচ্ছা, ঠিক আছে, এরকম একটা জিনিস আসে, ফাইন। তাহলে এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দাও, কারণ তোমার তো আরেকটা সমীকরণ লাগবেই একেবারে, 2 সমীকরণ, 2 আননোন ছাড়া, 2 আননোন সলভ করতে চাইলে 2 সমীকরণ ছাড়া তো হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো সেকেন্ড রিলেশনশিপ, আবার আরেকটা রিলেশনশিপ আবার দিয়ে লেখো, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু কত, আর। এখন ভ্যালুটা বসাই দাও, এখানে ভ্যালুটা বসাই দাও, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর এর জায়গায় দেখো আমি ধরো এটা দিয়ে করে দিব এখন। হ্যাঁ, ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াসও লেখা যায়, পার কেলভিন লেখা যায়, কারণ পার ডিগ্রি সেলসিয়াস আর পার কেলভিনের মধ্যে বেসিক্যালি পার্থক্য নেই। কারণ কি, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন দুইটাই তাপমাত্রার পরিবর্তন বোঝায়, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন বা প্রতি কেলভিন তাপমাত্রা পরিবর্তন। তাই কেলভিনে তাপমাত্রা পরিবর্তন বা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন সেম, তোমাদের তো পড়াইছি থার্মোমিটারের কনসেপ্টটা। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও। এখন এই দুইটা ইকুয়েশন সমাধান করো, 1 ও 2 সমাধান করে, ঠিক আছে, ক্যালকুলেটরেই করে ফেলতে পারবা। হ্যাঁ, সমাধান করে তুমি সিপিও পাবা, সিভিও পাবা, ঠিক আছে, সিপিও পাবা, সিভিও পাবা। তো চলো করে ফেলি আমরা। মোডে যাব, যে 5 নাম্বার ইকিউএন ইকুয়েশনে যাব। হ্যাঁ, আমার এটা কি, দুইটা সমীকরণ, দুইটা আননোন, সবগুলোর উপরে পাওয়ার 1, তার মানে আমি প্রথম প্যাটার্নটা ফার্স্ট সমীকরণটা 2 সমীকরণ 2 আননোন পাওয়ার 1 করে সমীকরণ এই চলকগুলার সহগগুলো বসানো শুরু করে দাও। সহগ প্রথম সমীকরণে সিপি এর সহগ কত, 1। হ্যাঁ, সিভি এর সহগ কত, -1.67 ইজ ইকুয়াল টু দিয়ে কত, 0। তাহলে আমি প্রথম সমীকরণটা লিখে ফেললাম। এরপর দ্বিতীয় সমীকরণ কি, সিপি এর সহগ কত, 1, সিভি এর সহগ কত, -1, এই যে সিভি এর সহগ -1। হ্যাঁ, সমান সমান দিয়ে ওপাশের পদটা কত, ওপাশের পদটা হচ্ছে আমার 2, রাইট। তো এই সমীকরণটা 1 -1 2, জাস্ট আমি সহগগুলো লিখলাম, লেখা শেষ। দুইটা সমীকরণের প্রথম সমীকরণের সহগগুলো 1 -1.67 0, 1 -1 2 লিখলাম, লেখা শেষ হলে ইকুয়াল দিব, ইকুয়াল দিলে আমার অ্যান্সার চলে আসবে। একটা আসছে 4.985, আরেকটা আসছে 2.985। যেহেতু আমি প্রথম চলক হিসেবে সিপি কে রাখছি, তাহলে প্রথমে সিপি আসছে 4.985। এককটা কি হবে, আর এর একক যা, সিপি সিভি এর একক তা, আর এর একক যা ইউজ করবা সিপি সিভি এর একক তাই আসবে। ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াসও লেখা যায়, পার কেলভিনও লেখা যায়। হ্যাঁ, আর এটা কত আসছে, ওয়াইটা কত আসছে, ওয়াইটা আসছে আমার 2.985, ঠিক আছে। শেষ, ঠিক আছে, শেষ, আমার জব ডান। এটা যদি দেওয়া এককে করি, এবার এই সেম ম্যাথটা আমরা চলো করে ফেলি। যদি আমাদের এসআই এককে করতে ইচ্ছা হয় তাহলে কি করব, তাহলে মোটামুটি সেম, মোরলেস সেম, খালি তখন কি সিপি বাই সিভি, এটা তো সেম, এটাতে তো কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, 1.67, এখান থেকে তুমি
একই সমীকরণ আসলে আসবে, কোনো পার্থক্য নাই। সিপি মাইনাস 1.67 সিভি ইজ ইকুয়াল টু 0, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবা। অ্যান্ড দেন এখানে তুমি যখন লিখবা সিপি মাইনাস সিভি, এটা ইজ ইকুয়াল টু আর দিলা, আর দিয়ে তুমি এখন এসে এককে আর এর ভ্যালুটা লিখবা, দ্যাটস ইট, এটাই ডিফারেন্স। হ্যাঁ, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর এর জায়গায় কি বসাবা 8.314, 8.314, বাস এটা তোমার 2 নম্বর সমীকরণ। এখন তুমি এই দুইটাকে সমাধান করবে, দ্যাটস ইট। তাহলে 1 ও 2 সমাধান করে খাতায় জাস্ট এতটুকু লিখলেই হবে। হ্যাঁ, তোমার কিন্তু আবার প্রতিস্থাপন অপনয়ন করে সমাধান করে দেখানো লাগবে না, এটা ফিজিক্স, ফিজিক্সে তুমি এতটুকু লিখলেই ফুল মার্কসই পাবা। ঠিক আছে, তাহলে আমরা চলো এটাকেও করে ফেলি। জাস্ট জাস্ট এই জিনিসটা লেখা আসবে। হ্যাঁ, তো আবার গেলাম মোডে 5 ইকুয়েশনে, 1 নম্বর ইকুয়েশন ফরম্যাটটা। তো প্রথম সমীকরণ সহ কি 1 মাইনাস 1.67 0, প্রথম সমীকরণ তুলে ফেললাম 1 মাইনাস 1.67 0। দ্বিতীয় সমীকরণ 1 মাইনাস 1 8.314, 1 মাইনাস 1 8.314। ঠিক আছে, দিলাম ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করলে আমার এটা চলে আসছে 20.722, এটা হচ্ছে সিপি এর মান, আর সিবি এর মান আসছে 12.408 বা 12.409। হ্যাঁ, 20.722 12.409 এরকম কিছু আসছে, রাইট? ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, এটার এককগুলা কি হবে? এখানে তুমি কি এককে বসাইছো ভাইয়া? এখানে তুমি কি এককে বসাইছো? আটটাকে 8.314 যেটা, সেটা কি একক? জুল পার মোল পার কেলভিন না? তাহলে এটাও তোমার জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। বুঝতে পারছো? সো এভাবে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? তো এভাবে করে ফেলতে পারবো। তাহলে দুইভাবে, এটা হচ্ছে এটা, অথবা এটা বিকল্প। বিকল্প, যেভাবে ভালো লাগে করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকটা জিনিস দেখাবো, এটা দেখায় তোমাদের ছেড়ে দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা দেখায় তোমাদের ছেড়ে দিব। এই প্রশ্নটা তুলে ফেলো সবাই, এই প্রশ্নটা তুলে ফেলো। অক্সিজেনের স্থির আয়তনে আপেক্ষিক তাপ 0.155 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তুলে ফেলো, তুলে ফেলো। ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ কত? আচ্ছা ভাইয়া, বই কোনটা কিনবো একটু বলেন। প্রথমত কলেজে যদি কোনো রিকমেন্ড করে সেটাকে আমি বলবো কিনে ফেলো, আর যদি কলেজ কোনো বই রিকমেন্ড না করে তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো যদি তুমি নিজে পড়ে পড়ে বুঝতে চাও তাহলে শাহজাহান তপন স্যারের বইটা বেটার হবে, আর না হলে ইসাক স্যারের বইটা কিনে ফেলে। ইসাক স্যারের বইটা আগে পরে এমনিও কিনতে হবে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ইসাক স্যারের বই থেকে হয়। শেলু স্যার কেমন হবে? হ্যাঁ, ওটাও ভালো, মানে কলেজে যদি দেয় সেটাকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, অবশ্য মেডিকেলের জন্য দাগানো বুক দিলে ভালো হতো। আমি বলবো প্রাথমিকভাবে এখনই দাগানো বুক ফলো না করতে, দাগানো বুকটা আর কয়েকটা দিন পরে, আগে নিজের মতন করে বেসিকটা ডেভেলপ করো ফিজিক্সে, তারপরে তুমি দাগানো বুকে ইউজ টু হও। হ্যাঁ, না হলে তুমি অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়তো বাদ দিয়ে দিবা, কারণ ফিজিক্সের দাগানো বই যেটা আমরা দিব সেগুলোর ক্ষেত্রে কিন্তু দেখবা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকই তখন দাগানো হবে না, কারণ ওইগুলো আসে না। ঠিক আছে, সো তখন দেখা যাবে তোমাদের পড়াটা অপূর্ণ থেকে যাবে। আর কয়টা ক্লাস লাগবে? এটা বড় চ্যাপ্টার তো, এটাতে আর কয়টা 7টা 8টা ক্লাস, 7টা ক্লাস লাগবে মনে হয়, 7-8টা। ঠিক আছে, কি বলছে? অক্সিজেনের স্থির আয়তনে আপেক্ষিক তাপ 0.155, দ্যাট মিনস এটা কি দেওয়া আছে? স্থির আয়তনে আপেক্ষিক তাপ, দ্যাট মিনস সিভি। এটা কি দেওয়া আছে ভাই? সিভি দেওয়া আছে, বাট এককটা একটু অন্যরকম। এককটা কি? ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি। আমরা এত দুইটা একক সম্বন্ধে পড়ছি, জুল পার মোল পার কেলভিন, ক্যালোরি পার মোল পার কেলভিন। যদি পার গ্রামে থাকে এককটা, তাহলে তোমাদেরকে আমি শিখাই দিই, এটাকে তখন সিভি বলবা না, বড় হাতের সিভি বলবা না, তখন এটাকে ছোট হাতের সিভি বলবা, ছোট হাতের সি ছোট হাতের বি বলবা। ঠিক আছে, ছোট হাতের সিভি বলবা। ঠিক আছে, ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ কত? মানে ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপটা ধরো তোমাকে জানতে চাইছে, যেহেতু এই ছোট হাতের সিবি দেওয়া আছে, ছোট হাতের সিপি জানতে চাইছে, মানে সিপিটা জানতে চাইছে ঠিকই, সিপিটা জানতে চাইছে কোন এককে? ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস এককে। ঠিক আছে,
এই এককে জানতে চাইছে। ঠিক আছে, এটা আমি বের করব। ফাইন। আচ্ছা, অক্সিজেনের আণবিক ভর দেওয়া আছে 32, আর এর ভ্যালু দেওয়া আছে 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। এখন ফাইন, তুমি বলতে পারো ভাই সিপি দেওয়া আছে, সিপি জানতেছে, খুবই সুন্দর, খুবই সহজে হয়ে যাবে। জিনিসটা আপনি করেন সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, দেন সিভি জানি আর জানি, সিপি চলে আসবে। হবে 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 না, ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে এককে, এভাবে হবে না। হয়তো যদি তুমি ক্যালোরি পার মোল পার ডিগ্রি হিসেবে, কারণ আর এর ভ্যালু কখনোই পার গ্রামে না, আর এর ভ্যালু অলওয়েজ মোল। কারণ দেখছো আর এর নামটা কি? মোলার গ্যাস ধ্রুবক, আর সবসময় কি হবে, কিসে হবে? মোলই হবে। তো তোমার কি করতে হবে? আগে মোলে নিতে হবে। এভাবে তুমি করলে হবে না, তোমার সিপি সিভি কে মোলে নিতে হবে। তো তোমাদেরকে আমি একটা সূত্র শিখাই দিই, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, একক কনভার্সনের সূত্র। ছোট হাতের সিপি, ছোট হাতের সিবি কারা? যারা পার গ্রামে আছে, ঠিক আছে? তোমার যাইতে হবে বড় হাতের সিপি, বড় হাতের সিপিতে, অর্থাৎ যারা পার মোলে আছে। তাহলে বড় হাতের সিপি, একটা সূত্র লেখো, বড় হাতের সিভি ইজ ইকুয়াল টু ছোট হাতের সিভি ইন্টু আণবিক ভর। আণবিক ভর দিয়ে যদি তুমি গুণ দাও, তাহলে দেখো এটা এইভাবে চলে আসে। কিভাবে হলো এটা তোমাদের দেখাই দিই আমি, জিনিসটা দেখাও, দেখো তাহলে বুঝতে পারবা। সিভি এর ভ্যালুটা লিখি, চলো। 0.155 কি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, রাইট? তাহলে এককটা লিখি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, রাইট? এটাই তো। এম আণবিক ভর, আণবিক ভর যে 32, তোমরা কি কেউ জানো আণবিক ভরের একক কি? আণবিক ভরের একক কি কেউ জানো? আণবিক ভরের একক এই যে গ্রাম। নো, আণবিক ভরের একক কি আসলে, মানে যদি একক রূপে প্রকাশ করি? গ্রাম পার মোল। আণবিক ভরের একক কি? গ্রাম পার মোল। গ্রাম পার মোল। কেমিস্ট্রিতে তার মানে একটু ঘাটতি আছে তোমাদের, হ্যাঁ। গ্রাম পার মোল হচ্ছে আণবিক ভরের একক, ঠিক আছে? তাহলে এই গ্রাম কাটাকাটি, তাহলে আলটিমেটলি আসতেছে কি 0.15 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। নিচে মোল না, পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমার যেটা দরকার ছিল বড় হাতের সিবি মানে পার মোলে যে এককটা, সেটা কিভাবে পাওয়া যায়? যদি আণবিক ভর দিয়ে গুণ দেওয়া হয় ছোট হাতের সিবিকে। পার গ্রামের ইউনিটটাকে আণবিক ভর দিয়ে গুণ দিলে তুমি কিসে চলে আসবে? পার মোলে চলে আসবে, হ্যাঁ। তো কি আসে? 0.155 ইন্টু 32, 0.155 ইন্টু 32 যদি দাও, তাহলে আসে কত? 4.96। 4.96 এককটা কি? এককটা হইলো ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, যেটা তোমার দরকার ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি পার মোল পার ডিগ্রি সেলসিয়াসে আসার পরে তারপরে তুমি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর লিখতে পারো। তোমার তো এটাই ঘাটতি ছিল, তাই না? পার মোলে আসাটা। তো এখন তুমি পার মোলে চলে আসো, তাহলে তুমি এখন তুমি লিখে দিতে পারো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু কত? আর, ইজ ইকুয়াল টু আর। তো তোমার সিপি দরকার, তাহলে সিপি কে এক পাশে রেখে সব অন্য পাশে পাঠাই দাও, আর প্লাস সিবি, বড় হাতের সিবি আর কি, হ্যাঁ। এগুলো বড় হাতের, মাথা রাখবে এই সম্পর্কটা হয় বড় হাতের, মানে পার মোলের জন্য, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন তুমি এখানে ভ্যালুগুলো বসাই দাও। আর এর ভ্যালু কত? 2, আর এটা কত? 4.96। 4.96, তাহলে আসবে কত? 6.96। যেহেতু এটাও ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাও আসবে ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? তাহলে এটা বড় হাতের সিপি পাইছো। তোমার যেহেতু এই ম্যাথে মানে দেওয়া ছিল সিপি এর একক কিসে? পার গ্রামে। সিভি এর একক দেওয়া ছিল কিসে? পার গ্রামে। সিপি এর একক, সিপি জানতে চাইছে। নর্মালি যেভাবে প্রশ্ন দেওয়া থাকে সেভাবেই নর্মালি জানতে চাই, এটা মানে না বললেও বাই ডিফল্ট আর কি। তো আমরা বড় হাতের সিপি বের করছি, ছোট হাতের সিপিটা বের করে দিই একটা স্টেপই। ছোট হাতের সিপিটা বের করে দিই একটা স্টেপই। ঠিক একইভাবে বড় হাতের সিপি যদি কেউ জানে, সে যদি ছোট হাতের সিপিতে যেতে চায়, একইভাবে সে যাবে ছোট হাতের সিপি ইনটু এম। তাহলে এখন আমি বেসিক্যালি এটা জানি, এটা জানি, আমার লাগবে হচ্ছে কি বের করা? এইটা জানি, এটা জানি, আমার লাগবে কি? ছোট হাতের সিপি বের করা। তো ছোট হাতের সিপি ইজ ইকুয়াল টু কত? মানে পার গ্রামে নিতেছে, হ্যাঁ। বড় হাতের সিপি ডিভাইডেড বাই আণবিক ভর, ডিভাইড বাই কি? আণবিক ভর। আণবিক ভরকে দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে। তাহলে চলো আমরা ভ্যালুগুলো বসাই দিই। বড় হাতের সিপির ভ্যালু মাত্র যেটা বের করছি ভাবে আমরা 6.96 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াসে আছে, আর ভাগ যাবে কি 32 গ্রাম পার মোল দিয়ে। তাহলে এটা আলটিমেটলি আবার গ্রামে ব্যাক করবে, আলটিমেটলি আবার গ্রামে ব্যাক করবে। দেখো কত আসে, 6.96 ভাগ 32, তাহলে আসে 0.2175 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে?
তাহলে এই হচ্ছে তোমার ছোট হাতের সিপি। বুঝতে পারছো? তাহলে ছোট হাতের সিপি আমি বের করছি, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? বোঝা গেছে, তাহলে আমরা এইভাবে করে ফেলতে পারবো, ঠিক আছে? বুঝছো? আর এর একক চেঞ্জ করা যায় না, আর বলাই আছে মোলার গ্যাস ধ্রুবক, 1 মোলের জন্য এটা ধ্রুবক, তাই আমরা আর কে অবশ্যই মোলে রাখতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা এভাবে একক কনভার্সনের পার্টটা করে ফেলতে পারবো। তাহলে ছোট হাতের সিপি, বড় হাতের সিপি, ছোট হাতের সিপি, বড় হাতের সিপির মধ্যে রিলেশনশিপ দেখতে পাচ্ছি। মাথায় রাখবা, বড় হাতের সিভি ইজ ইকুয়াল টু ছোট হাতের সিভি ইন্টু এম, একই কথা সিপির জন্য প্রযোজ্য। বড় হাতের সিপি ইজ ইকুয়াল টু ছোট হাতের সিপি ইন্টু এম। ছোট হাতের সিপিটা কি? পার গ্রাম, আর বড় হাতের সিপিটা কি? পার মোল। ঠিক আছে? সো এই হচ্ছে ডিফারেন্স। বুঝতে পারছো? তাহলে আমরা এভাবে করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, আজকে তাহলে আর আগাবো না, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের জন্য। সবাই এ পর্যন্ত যা পড়াইছি সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ তাহলে।